বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 28শে এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সুনির্দিষ্ট প্রতিকার আইনের অষ্টম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। দেখেন, ঘোষণামূলক মকদ্দমা বা ডিক্লারেটরি সুট। এই ঘোষণামূলক মামলা ইংরেজিতে কি বলে? ডিক্লারেটরি সুট। এবং এটা আলোচনা করেছে 42 থেকে 44 ধারা পর্যন্ত। 42 থেকে 44। তো একটু যদি পড়ি, দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর ষষ্ঠ অধ্যায়ের 42 থেকে 43 ধারা পর্যন্ত ঘোষণামূলক ডিক্রি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এর মধ্যে 42 ধারায় বলা হয়েছে আইনগত মর্যাদা বা অধিকার সম্পর্কিত ঘোষণা, আদালতের বিবেচনামূলক ক্ষমতা। অন্যদিকে 43 ধারায় ঘোষণার প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলা হলো বইয়ের কথা, কিন্তু আমার বোঝা দরকার যে আমি কখন কি মামলা করব। আমি যদি একেবারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের শুরু থেকে বলি আপনাদের কাছে, যে যখন আপনি স্থাবর সম্পত্তি থেকে মালিক হিসেবে বেদখল হয়েছেন, আপনি সত্ত্ব মালিকানা দুইটাই চাচ্ছেন, তখন আপনাকে মামলা করতে হবে 8 ও 42 ধারায়। শুধু মালিক না, বাট বেদখল হয়েছেন, তখন আপনাকে মামলা করতে হবে 9 ধারায়। অস্থাবর সম্পত্তির উদ্ধার চাইলে 10 ধারা। তাৎক্ষণিক দখলের অধিকারী হইলে 11 ধারা। চুক্তির শর্ত কেউ ভঙ্গ করেছে, তাকে দিয়ে সেই কাজই করাতে চান, 12 ধারা মামলা করতে হবে নাকি? দলিলে বা চুক্তিতে ভুল হয়েছে, সেটা সংশোধন করতে চান, তাহলে দলিল সংশোধন 31 ধারা। বাতিলযোগ্য চুক্তি, তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছেন না, 35 ধারা চুক্তি রদের মামলা। আপনার বিরুদ্ধে বাতিলযোগ্য চুক্তি বা জাল দলিল তৈরি করেছে, সেক্ষেত্রে আপনাকে মামলা করতে হবে 39 ধারায় নাকি? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন পরিস্থিতিতে কোন কোন ধরনের মামলা দায়ের করা যায়। এখন এসেছে যে আমি ঘোষণামূলক মামলা কখন করব। বইয়ে অনেক কথা আছে, বাট আমার আগে বুঝতে হবে ঘোষণামূলক মামলা কখন করে। ঘোষণামূলক মামলা হলো কোন সম্পত্তিতে আপনার অধিকার আছে, সম্পত্তির সত্ত্ব আছে, মালিকানা আছে। সেটা হতে পারে স্থাবর, সেটা হতে পারে কি অস্থাবর। মালিকানা থাকার পরে আপনার মালিকানা কেউ অস্বীকার করেছে বা অস্বীকার করার উদ্যোগ নিয়েছে। দুইটা বিষয়। কিসের অধিকার আছে? আপনার সম্পত্তির অধিকার আছে। এই সম্পত্তির কেউ কি করেছে? অস্বীকার করেছে, তাহলে আপনাকে মামলা করতে হবে ঘোষণামূলক মামলা 42 ধারায়। অথবা কোথাও আপনার একটা লিগ্যাল রাইটস আছে, আইনগত অধিকার আছে, এবং আইনগত অধিকারকে কেউ অস্বীকার করেছে। কিরকম? আপনি একজন ব্যক্তি একটা স্থাবর সম্পত্তিতে আছে, এখন দীর্ঘদিন ধরে আছে, হঠাৎ একজন বলতেছে যে এই বাড়ি মালিক তো সে না। স্থাবর সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বিমল বিশ্বাস আছে, হঠাৎ এই জায়গার প্রবাস বলতেছে যে বিমল বিশ্বাসকে মালিক হিসেবে আমি স্বীকার করি না। তাহলে বিমল বিশ্বাস দখলে আছে, কিন্তু বিমল বিশ্বাসের সত্ত্ব অস্বীকার করতেছে কে? প্রভাস। তাহলে এই মুহূর্তে বিমল বিশ্বাসের প্রতিকার হলো ঘোষণামূলক মামলা দায়ের করা। বুঝছেন? তাহলে যখন আমি কোনো সম্পত্তিতে আমার সত্ত্ব আছে এবং যদি কেউ অস্বীকার করে, তাহলে আমার প্রতিকার কিসের মামলা করা? 42 ধারায় ঘোষণামূলক মামলা করা। বুঝছেন? আর একটা হলো কোন পদের অধিকার আপনার আছে এবং পদের অধিকার কেউ অস্বীকার করেছে। যদি বলেন স্যার পদের অধিকার কি? পদের অধিকার হলো যে আপনি ধরেন মুসলিম ধর্মাবলম্বী, আপনি আপনার যে কেন্দ্রীয় যে কবরস্থান আছে, এই কবরস্থানে আপনি কবর সবাই লাশ মাটি দিচ্ছে, কিন্তু আপনার আত্মীয়ের লাশ মাটি দিতে দিচ্ছে না, বাট আপনি মাটি দেওয়াতে আপনার ও জায়গায় কোনো আইনগত বাধা নাই। তাহলে আপনার পদের অধিকারকে কি করা হয়েছে? অধিকার আছে, কিন্তু অধিকারে অস্বীকার করা হচ্ছে। তাহলে এই লাশ আমি মাটি দেওয়ার জন্য কি মামলা করব? ঘোষণামূলক মামলা। বুঝেন কিনা? একজন এসে, দিনেশ মারা গেছে, দিনেশের এক ওয়াইফ এসে তার প্রথম ওয়াইফে বলতেছে যে আমি হলাম দিনেশের বৈধ স্ত্রী, কিন্তু তার প্রথম পক্ষের স্ত্রী তারে দিনেশের স্ত্রী হিসেবে স্বীকার করতেছে না। তাহলে ওই স্ত্রীর প্রতিকার কি? ঘোষণামূলক মামলা করা। বুঝতে পারছেন? তাহলে ঘোষণামূলক মামলা দুইটা ক্ষেত্রে করা যায়। আপনি কোনো সম্পত্তির অধিকারী হতে পারে, সেটা স্থাবর বা অস্থাবর সম্পত্তি, আপনার অধিকারকে কেউ কি করেছে? অস্বীকার করেছে। আর আপনি হয়তোবা কোনো পদের অধিকারী, পদের
যে ব্যাপারটা এটা কেউ কি করেছে, অস্বীকার করেছে বা অস্বীকার করার উদ্যোগ গ্রহণ করেছে, এই পরিস্থিতিতেই কি মামলা করা যাবে, ঘোষণামূলক মামলা দায়ের করা যাবে। এবং এই ঘোষণামূলক মামলা করতে হয় কত ধারায়? 42 ধারায়। বুঝছেন? এখন যদি এরকম হয় যে আপনি বাড়ির মালিক, আপনারা সত্য অস্বীকার করতেছে এবং আপনি দখলেও নাই, তাহলে আপনি শুধু সত্য যদি আদালতে চান, আদালত আপনার মালিক ঘোষণা করলো কিন্তু আপনি তো দখলেও নাই, তাহলে আমার কি চাওয়া লাগবে? দখলও চাওয়া লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ঘোষণা তো চাওয়া লাগবেই, সাথে কি দখলও চাওয়া লাগবে। এই কারণে 842 চাই, 842 চাই। বুঝতে পেরেছেন? তাহলে আপাতত এতটুকু বুঝলেন যে ঘোষণামূলক মামলা কেন করে। না বুঝে তো মুখস্থ করি, কিন্তু আমি তো জানি না যে ঘোষণামূলক মামলা কোন পরিস্থিতির উদ্ভব হলে করব। আরেকটা হলো, ঘোষণা ক্যান বি পজিটিভ, ডিক্লারেশন ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। এটা ইতিবাচক হতে পারে, এটা নেতিবাচক হতে পারে। নেতিবাচক কিভাবে? ওই যে দিনেশের মারা যাওয়ার পর দিনেশের দ্বিতীয় পক্ষের স্ত্রী এসে দাবি করতেছে যে সে হলো দিনেশের বৈধ স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। তাহলে যদি দিনেশের প্রথম পক্ষের স্ত্রী অস্বীকার করে, যদি মামলা দিনেশের প্রথম পক্ষের স্ত্রী করে, তাহলে তারা মামলা করবে যে অমুক দিনেশের স্ত্রী না, এই মর্মে ঘোষণা দেয়া হোক। আর যদি দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রথমে মামলা করে, সে কি করবে? যে অমুক দিনেশের স্ত্রী, এই মর্মে ঘোষণা দেয়া হোক। তাহলে ঘোষণা কি হতে পারে? ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। লাশ কবর দিতে দিবে না, যদি তারা মামলা করে তাহলে কি করবে? যে অমুকের এই জায়গা লাশ দেওয়ার কোনো অধিকার নাই, এই মর্মে ঘোষণা দেয়া হোক। তাহলে ঘোষণা কি হতে পারে? ইতিবাচক ঘোষণা, নেতিবাচক। এবং মনে রাখবেন, এই ঘোষণামূলক মামলায় কোনো জারি মামলা করা লাগে না। ঘোষণামূলক মামলায় যে ডিক্রি দেয় সেটারে বলে ডিক্লারেটরি, মানে আপনার ডিক্লারেটরি সুট আর ডিক্লারেটরি ডিক্রি। যে ঘোষণামূলক মামলায় যে ডিক্রি দেয় সেটারে বলে ডিক্লারেটরি ডিক্রি, ঘোষণামূলক ডিক্রি। আসেন আমরা পড়া শুরু করি। ঘোষণামূলক মকদ্দমা বা ডিক্লারেটরি সুট, কোন ব্যক্তির, আন্ডারলাইন করবেন, আইনানুগ পরিচয়, লিগ্যাল ক্যারেক্টার, বা সম্পত্তিতে আন্ডারলাইন করেন সত্ত্বের অধিকারী কোনো ব্যক্তির অধিকার ঘোষণা চেয়ে যে মকদ্দমা দায়ের করা হয় তাই হলো ঘোষণামূলক মামলা বা ডিক্লারেটরি সুট। কি কি চাচ্ছেন? আইনানুগ পরিচয় অথবা কি সত্ত্বের অধিকারী। ঘোষণামূলক মকদ্দমা আদালত ঘোষণা মঞ্জুর করে, আন্ডারলাইন করেন, যে ডিক্রি দেয় তাকে কি বলে? ঘোষণামূলক ডিক্রি বা ডিক্লারেটরি ডিক্রি। মানে ডিক্লারেটরি সুটে যে ডিক্রি দেয় সেটা বলে ডিক্লারেটরি ডিক্রি। ইতিবাচক বা না সূচক উভয় প্রকার ঘোষণার জন্য ঘোষণামূলক মকদ্দমা দায়ের করা যায়। যার বইতে নাই সে জাস্ট মনে রাখেন ঘোষণা ইতিবাচক হতে পারে, ঘোষণা নেতিবাচক হতে পারে। শুধুমাত্র 42 ধারায় উল্লেখিত শর্তের মধ্যে ঘোষণামূলক মকদ্দমা সীমাবদ্ধ না, বরং অন্যান্য বিষয়ে ঘোষণামূলক মকদ্দমা দায়ের করা যায়। 42 ধারায় বলা হয়েছে আইনানুগ পরিচয় অথবা কোনো সম্পত্তির সত্ত্বের অধিকারী, পার্সন এন্টাইটেল টু প্রপার্টি, কোনো ব্যক্তি তার আইনানুগ পরিচয় বা সম্পত্তিতে সত্ত্বের অধিকার, গোল দিবেন, অস্বীকার করে। মানে অলরেডি আপনার একটা আইনানুগ পরিচয় আছে, অথবা অলরেডি কোনো সম্পত্তিতে আপনার সত্ত্বের অধিকার কি আছে, এমন সময় যদি সেটা কি কেউ কি করে অস্বীকার করতে বা করতে আগ্রহী হয়, এমন ব্যক্তির বিরুদ্ধে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে। বইতে যা লেখাই থাকুক না কেন, মূল কথা এক, কোন সম্পত্তিতে আমার আইনগত পরিচয় আছে বা কোন সম্পত্তিতে আমার সত্ত্বের অধিকার আছে, পরবর্তীতে দুইটার কোনো একটা কেউ কি করেছে? অস্বীকার করেছে, এই তো কথা, বা অস্বীকার করার উদ্যোগ গ্রহণ করেছে। আদালত যে সকল ক্ষেত্রে ঘোষণামূলক ডিক্রি প্রদান করতে পারে, দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় অধীনে গোল দেবেন, দুইটি বিষয়ে ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা করতে পারে। দুইটা বিষয় গোল দেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নম্বরে দেখেন, বাদীর আইনগত পরিচয়ের জন্য, অথবা কি বাদীর কোনো সম্পত্তিতে বাদীর কোনো অধিকার বিষয়। আচ্ছা, তো এখন আমরা চলে এসি যে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে। লোকাস স্ট্যান্ডি, লোকাস স্ট্যান্ডি শব্দের অর্থ কি? মানে যে যিনি মামলা করতে পারেন বা মামলা করার অধিকার যার আছে। 42 ধারার অধীন ঘোষণামূলক মকদ্দমা দায়ের করতে পারে যে কোনো ব্যক্তি যে আইনগত পরিচয়ের অধিকারী। ভবিষ্যতে আমি আইনগত পরিচয় লাভ করব এই মর্মে কিন্তু ঘোষণামূলক মামলা করা যাবে না। অলরেডি আমার আইনগত পরিচয় থাকতে হবে। একজন ব্যক্তি তার পিতা মারা গেলে সম্পত্তির মালিক হবে, এখনো সে
হয় নাই, এই পুত্র কিন্তু ঘোষণামূলক মামলা করতে পারবে না। যদি বলে যে পিতা মারা গেলে তো আমি মালিক হবো, সে কিন্তু করতে পারবে না। বুঝছেন? তাহলে ঘোষণামূলক মামলার ক্ষেত্রে মনে রাখতে হবে কি করা যাবে না, মানে অলরেডি আপনার সম্পত্তির অধিকারী হতে হবে। যদি আপনি ভবিষ্যতে হবেন, এই ক্ষেত্রে কিন্তু ঘোষণামূলক মামলা করা যাবে না। বা কোন সম্পত্তিতে সত্ত্বের অধিকারী এবং আন্ডারলাইন করবেন এমন পরিচয় বা অধিকার অস্বীকার করা হয়েছে বা করার কি উদ্যোগ নেওয়া হয়েছে। তো এখানে আইনগত পরিচয় বলতে অনেক আলোচনা লিখছে। আইনগত পরিচয় বলতে অ্যাকচুয়ালি আমি যদি খুব সংক্ষেপে বলি, সম্পত্তির অধিকার ছাড়া আর যাবতীয় যা আছে সব হলো আইনগত পরিচয়। লাশ পোড়াইবার অধিকার, কবর দেওয়ার অধিকার, ভোট দেওয়ার অধিকার, অমুক অমুকের পুত্র কিনা, অমুক অমুকের ওয়াইফ কিনা, অমুক অমুকের এই অফিসে চাকরি করার অধিকার আছে কিনা, এই সবগুলাই কি আইনগত অধিকার বা লিগ্যাল ক্যারেক্টারের মধ্যে পড়ে। এই যে দেখেন, লিগ্যাল ক্যারেক্টার বলতে আইনগত চরিত্র বোঝায়। ঘোষণামূলক ডিগ্রি প্রার্থনা করার মুখ্য শর্ত হলো ঘোষণা প্রার্থনাকারী কোনো আইনগত চরিত্র বা মর্যাদার অধিকারী হতে হবে। এই লাইনটা আন্ডারলাইন করেন। অলরেডি তার কোনো আইনগত চরিত্র বা মর্যাদার অধিকারী কি হতে হবে, হতে হবে। আর এই জায়গায় অনেক আলোচনা আছে, এগুলা না পড়ি, আপনি জাস্ট মনে রাখেন যে আইনগত লিগ্যাল ক্যারেক্টার বলতে মানে কোনো জিনিসে আপনার একটা অধিকার থাকতে হবে, তারপরে সেটা একজন কি করছে, অস্বীকার করছে। 2 নাম্বার দেখেন, জাস্ট টাইটেলটা দেখে দিই। 2 নম্বরের টাইটেলটা, সম্পত্তি সম্পর্কিত কোনো অধিকারী বাদী অধিকারী, এন্টাইটেল টু এনি অ্যাজ টু এনি প্রপার্টি। মানে কি, আমি অলরেডি একটা সম্পত্তির মালিক, তাহলেই যদি কেউ মালিকানা অস্বীকার করে তাহলে আমি ঘোষণামূলক মামলা করতে পারবো। কিন্তু আমি ভবিষ্যতে কিনবো, আমি আমার পিতার কাছ থেকে পাবো, এই ক্ষেত্রে কিন্তু ঘোষণামূলক মামলা আমি করতে পারবো না। এই যে দেখেন 42 ধারায় ঘোষণামূলক মকদ্দমার ক্ষেত্রে বাদীকে দেখাতে হবে যে সম্পত্তিতে তার কোনো অধিকার আছে, অর্থাৎ মকদ্দমা দায়েরের সময় সম্পত্তিতে বাদীর স্বার্থ বিদ্যমান থাকতে হবে, যদিও সম্পত্তি ব্যবহার এবং ভোগ করা দূরবর্তী হতে পারে। দূরবর্তী মানে হলো, মানে আমি সম্পত্তির মালিক, তার মানে এই না যে আমার ওই জমিতে থাকাই লাগবে। আমি মালিক, আমার সম্পত্তি পড়ে আছে গোপালগঞ্জে, কিন্তু আমি থাকি ঢাকা, কোনো সমস্যা নাই, আমি ব্যবহার দূরবর্তী হচ্ছে, বাট আমি তো অলরেডি মালিক আছি। আন্ডারলাইন করেন, ভবিষ্যতে বাদী উক্ত সম্পত্তিতে স্বার্থের বা সত্ত্বের অধিকারী হবে, এই কারণে সে ঘোষণামূলক মকদ্দমা দায়ের করার অধিকারী না। যেমন দেখেন, বাদী দখলে থাকা অবস্থায় সত্ত্বের ঘোষণা চেয়ে মামলা করতে পারে। তাইলে আমার আইনগত পরিচয় থাকতে হবে অথবা কোনো সম্পত্তিতে সত্ত্ব থাকতে হবে। 3 নাম্বার দেখেন, অস্বীকার বা অস্বীকার করতে উদ্যোগ। আমার এই যে আইনগত চরিত্র অথবা আমার যে সম্পত্তিতে সত্ত্বের অধিকার কেউ অস্বীকার করবে অথবা অস্বীকার করার কি দিবে, উদ্যোগ নিবে। এই যে দেখেন, বাদীর এমন আইনগত পরিচয় বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো অধিকার বিবাদী কর্তৃক অস্বীকার করা হবে বা অস্বীকার করতে উদ্যোগ গ্রহণ করে, অর্থাৎ বিবাদী কর্তৃক বাদীর সত্ত্বের জন্য হুমকি বা বিপজ্জনক কোনো কর্ম করা হবে বা হতে পারে। 4 নম্বরে দেখেন, প্রযোজ্য ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা। আন্ডারলাইন করেন, ফার্দার রিলিফ। ফার্দার রিলিফ শব্দটা বললেন, ফার্দার রিলিফ হলো সহজ কথা, আপনি যখন 42 ধারার মামলা করছেন, আদালত দেখবে যে এই 42 ধারার সাথে আপনার আরো কিছু চাওয়ার সুযোগ ছিল কিনা। বুঝছেন? যদি আরো কিছু চাওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই চাইতে হবে। আপনি যদি না চান তাহলে আদালত আপনারে কোনো ঘোষণা দিবে না। উদাহরণ দেই, আপনি মালিক, একদল লোক গুন্ডা এসে আপনারে বেদখল করছে এবং আপনার সত্ত্ব অস্বীকার করছে, বললো যে তোমার মালিক হিসেবে স্বীকার করি না, এই যে আমাদের দলিল। বাট তারা যে দলিল দেখাইছে সব কি দলিল, জাল দলিল, আর আপনার বেদখলও করছে। এখন আপনি তো বেদখল হইছেন, এখন আপনি যদি শুধু 42 ধারা মামলা করেন, আদালতে করলেন, 42 ধারা মামলা করলে আদালত তো আপনার শুধু কি ঘোষণা দিবে, মালিক, কিন্তু দখল কি আপনারে দিবে, দিবে না। তার মানে ওই মামলায় আপনার সত্ত্বের সাথে সাথে দখল চাওয়ারও কি ছিল, সুযোগ ছিল, কিন্তু আপনি চান নাই। এই যে যে ঘোষণার সাথে সাথে যেটা চাওয়ার সুযোগ থাকে এটারই বলে ফার্দার রিলিফ বা আনুষঙ্গিক প্রতিকার। বুঝছেন? এখন
আপনি যদি শুধু সত্য চান, আনুষঙ্গিক প্রতিকার চার সুযোগ ছিল, চান নাই, তাহলে আদালত আপনারে ঘোষণা দিবে না। বুঝছেন? তাহলে আমি একটা উদাহরণ যদি এইভাবে দিই, গতকাল পড়াইছি যেটা, যদি এইভাবে চিন্তা করেন যে আপনার বিরুদ্ধে জাল দলিল তৈরি করছে, আবার ওই জাল দলিলটা নিবন্ধিত, আপনি পক্ষ না বাট কি নিবন্ধিত, শুধু 42-এর মামলা করছেন, শুধু 42-এর মামলা করলে তো হবে না, কারণ 42-এর মামলার ডিক্রির কপি তো নিবন্ধন অফিসে যাবে না। তার মানে 42-এর সাথে সাথে আপনার কি চাওয়ার সুযোগ ছিল? 39। তাহলে আপনি যদি এই ক্ষেত্রে 42-এর সাথে 39 না চান, আদালত আপনার শুধু ঘোষণা দিবে না। তাহলে আমার সহজ কথা, যে আমি ঘোষণার সাথে যদি আমার আর কিছু চাওয়ার সুযোগ থাকে, এই আর কিছুটারই কি বলে ফার্দার রিলিফ। এবং আপনি যদি বলেন যে স্যার আমার সমস্যা কি, আমি আলাদা আলাদাই চাইলাম, আমি আমার ইচ্ছা, আমি তো কোর্ট ফি দেবো, আমি আদালত, আমি আগে ঘোষণা চাইলাম পরে দখল চাইলাম, সমস্যা কি? সমস্যা আছে। সমস্যা হলো যে আদালত এই দুইটা বিষয় একসাথে নিষ্পত্তি করতে পারতো, কিন্তু আপনি যদি আলাদা আলাদা মামলা করেন, তাহলে আলাদা আলাদা শুনতে হবে না, আদালতের সময় অপচয় হবে না? কিন্তু এই দুইটা বিষয় একই সাথে নিষ্পত্তি করা যেত। তো দেখেন, মানে আপনি ওই ভাত চাইছেন কিন্তু আপনার খাবার তরকারি নাই, তাহলে কারো কাছে যদি চান ভাত তরকারি একসাথেই চাইতে হবে। কিন্তু আগে ভাত চাইছেন আবার পরে এসে আবার তরকারি চাইতে আসবেন, তা হবে না। বিষয়টা হলো তাই। এই যে দেখেন, বাদী প্রার্থিত ঘোষণা ছাড়া অন্য কোনো আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে সক্ষম হলে সেই সকল আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করবে। যদি সে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে, তাহলে আদালত ঘোষণামূলক ডিক্রি দিতে আন্ডারলাইন করবেন, অস্বীকার করবে। কারণ 42 ধারায় বলা হয়েছে, শর্ত থাকে যে যেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়া আরো প্রতিকার দাবি করতে পারে কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না। এই যে দেখেন, ইংলিশটা আপনাদের পুরাতন বইতে যা আছে ওটাই মোর দেন এনাফ, আপনার নতুন বই কেনার কোনো দরকার নাই। Provided that no court shall make any such declaration where the plaintiff being able to seek further relief than a mere declaration of title omits to do so. মানে আদালত যদি দেখে ঘোষণার সাথে সাথে আপনার আরো প্রতিকার চাওয়ার সুযোগ ছিল বাট আপনি চান নাই, তাহলে আপনার ঘোষণা দিবে না, এটাই আদালতের জন্য বাধ্যতামূলক। যেমন দেখেন, যে ক্ষেত্রে বাদী সম্পত্তিতে দখলে নেই, সেই ক্ষেত্রে বাদী উক্ত সম্পত্তির মালিক মর্মে ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখলও প্রার্থনা করবে। দেখছেন, আমি যদি দখলে না থাকি তাহলে সত্যের সাথে সাথে কি চাইতে হবে? দখলও চাইতে হবে। বা কোনো দলিল জাল মর্মে ঘোষণার ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে উক্ত দলিলটি বাতিলের জন্য মকদ্দমা দায়ের করবে। এমন ক্ষেত্রে ঘোষণা হলো মুখ্য প্রতিকার, যেখানে দখল প্রার্থনা বা দলিল বাতিল চাওয়া হলো কি আনুষঙ্গিক প্রতিকার। পরের লাইনটা দেখেন, আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করে কি বাধ্যতামূলক? উত্তর হলো কি হ্যাঁ, আনুষঙ্গিক প্রতিকার চাওয়া বাধ্যতামূলক। আর পড়বো না এই জায়গা, জাস্ট মনে রাখেন আনুষঙ্গিক প্রতিকার চাওয়া কি বাধ্যতামূলক। লাস্টে মোটা করে কয়েকটা লাইন আছে আন্ডারলাইন করা, দেখছেন পরের পেজে, এটা একটু পড়বো দেখেন। আনুষঙ্গিক প্রতিকার না চাওয়া ঘোষণা মঞ্জুরির ক্ষেত্রে বাধা মর্মে গণ্য হয়, আন্ডারলাইন করেন। আনুষঙ্গিক প্রতিকার না চাওয়া ঘোষণা মঞ্জুরের ক্ষেত্রে বাধা মর্মে গণ্য হয়। আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা অপরিহার্য, কিন্তু প্রার্থনা না করে শুধুমাত্র ঘোষণামূলক মকদ্দমা দায়ের করা হলেও উক্ত ক্ষেত্রে আদালত বাদীকে আর্জি সংশোধন করতে নির্দেশ দিতে পারে এবং নির্ধারিত সময়ের মধ্যে আর্জি সংশোধন করে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করলে আদালত মকদ্দমাটি খারিজ করতে পারে। এই কথাটার অর্থ হলো, আমরা দেওয়ানি কার্যবিধিতে আর্জি সংশোধন কোথায় পড়ছি বলেন? কোথায় আর্জি সংশোধন কোথায়? আদেশের 17। আর মামলা প্রত্যাহার করছি কোথায় বলেন? 23 আদেশের এক বিধি। 23 আদেশের এক বিধি। এখন ধরেন আপনারা এই যে লিখিত প্রশ্ন আসে, এইভাবে প্রশ্ন আসে, ধরেন একজন ব্যক্তি সগীর সাহেব একটা বাড়িতে আছেন দীর্ঘদিন যাবত, তিনি পৈতৃক সূত্রে উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক। 20 বছর দখলে থাকার পর কতিপয় গুন্ডা এসে ওনাদের বেদখল করছে এবং ওনার সত্য অস্বীকার করছে। তো সগীর সাহেব 42 ধারায় সত্য ঘোষণার মামলা দায়ের করেছেন, কিন্তু এই ক্ষেত্রে মামলা দায়ের করার পরে তিনি বুঝতে পারলেন যে তার মামলায় ফর্মাল ডিফেক্ট আছে। ফর্মাল ডিফেক্ট মানে কি? মানে ওনার
এই শুধু সত্য না, এনার সত্যের সাথে সাথে কিও চাওয়ার সুযোগ ছিল, দখল চাওয়ার সুযোগ ছিল, কিন্তু উনি তো মামলা শুধু করে ফেলাইছে 42 ধারায়। এই মুহূর্তে ওনার প্রতিকার কি আলোচনা করুন, এই হলো প্রশ্ন। বুঝছেন? তাহলে এই মুহূর্তে ওনার অ্যাকচুয়াল প্রতিকার দুইটা। উনি যদি এই মামলায়, একই মামলায় জোড়াতালি দিয়ে আর ঢুকাইতে পারে কেমনে, উনি আর্জি সংশোধনের আবেদন করবে যে ওনার, আমি এই জায়গায় সরল বিশ্বাসে ভুল কইরা শুধু সত্য চাইছি, কিন্তু আমার এই জায়গায় দখল চাওয়া উচিত ছিল। সো সত্যের সাথে সাথে দখলের বিষয়টিও অন্তর্ভুক্ত করার জন্য আর্জি সংশোধনের আবেদন মঞ্জুর করতে কি হয়, মর্জি হয়। বুঝছেন? আর তিনি যদি মনে করেন যে না আমি আবার নতুন মামলা করব, তাহলে উনি 23 আদেশের এক বিধিতে বলবে যে আমার মামলায় ফর্মাল ডিফেক্ট আছে, আমার এই মামলা প্রত্যাহারের আদেশ দিতে মর্জি হয়, তবে পুনরায় আমি আবার 8 ও 42 মামলা করতে চাই, এই মর্মে আদেশ দিতে মর্জি হয়। তাহলে ওই মামলা প্রত্যাহার কইরা পুনরায় আবার মামলা করবে কততে, 8 ও 42-এ। বুঝছেন? তাহলে যে ক্ষেত্রে কেউ শুধু ঘোষণা চাইছে কিন্তু আনুষঙ্গিক প্রতিকার চাই নাই, সেই ক্ষেত্রে পীযূষ, সেই ক্ষেত্রে প্রতিকার কয়টা পীযূষ দেন? আপনার জমি থেকে বেদখল করছে, আপনি মালিক, এখন আপনি কি মামলা করবেন বলেন? স্যার 42 ধারা মামলা করব। শুধু 42-এ? ওনার বলতে দেন, কেউ বলেন না। কত ধারা করবেন বলেন, যে 42 ধারায় স্যার। শুধু 42? কেন 42 ধারায় করবেন, ব্যাখ্যা দেন। আমার জমি থেকে বেদখল করছে স্যার। বেদখল করছে এই জন্য 42, শুধু 42? কলি পাল্লে দেন। আপনি কত ধারায় করতেন কলিপাল? স্যার 42 ও 39। 42, 39। কেন 39? স্যার শুধু হইছে 42 করলে তো স্যার ইরাত সাহেব রেদেন, ইরাত। ওই যে সেম প্রশ্ন, যে আপনি মালিক, আপনারে একদল লোক দলবল সব দখল করছে, এখন কত কি মামলা করবেন? স্যার বেদখল করলে আমি আবার পুনরায় দখলে যাইতে পারি, 8 ও 42 ধারা মামলা করবো স্যার। কত ধারায়? 8 ধারা এবং 8 42। 42। জি তাহলে স্যার। উনি যে পীযূষ যে বললো শুধু 42, কলিপাল যে বললো 42 আর 39, ওনাদের সাথে আপনি একমত না? না স্যার, আমি যেটি বলছি সেটা বলছি, 8 ও 42 ধারা করবো। কেন 8 ও 42 করবেন, ব্যাখ্যা দেন। স্যার 42 ধারা আছে, 8 ও 42 ধারা মামলা করবো, আমার যখন দখল থেকে উচ্ছেদ করে দিছে, তখন আমি যদি পুনরায় যাইতে পারি আদালতে, এখন সেই প্রতিকার চাইবো। মালিক কেনা চাচ্ছে হলো 42-এ, জি জি। আর দখল ফেরত চাচ্ছে কততে, 8 8-এ। ধারা। জি স্যার। বুঝছেন? জি স্যার। এখন আপনার কাছে আমার পাল্টা প্রশ্ন, এটা পূর্ণরে দেন, পূর্ণরে দেন। 8 ও 42 মামলা করার কথা, এখন উকিল সাহেবের কাছে গেছেন, উকিল সাহেব পরামর্শ দিয়েছে যে দূর 8 করা লাগবে না, শুধু 42, 300 টাকা কোর্ট ফি দিয়ে করে দিই। এখন শুধু 42 করছেন, হ্যাঁ স্যার। এখন পরে জানা গেল অন্য উকিল সাহেব বলতেছে যে তুমি এই কি ঘোড়ার ডিম করছো, এই মামলা তো চললে কোনো প্রতিকার পাবা না। নাই পীযূষ উকিল হইলে শুধু 42 করবে, যে ওনার 42-এর প্রতি ঝোঁক বেশি। এখন এই মুহূর্তে ওনারা শুধু 42 করছে, এখন প্রতিকার কি বলেন? স্যার 42-এ শুধু দখল আছে, শর্ত নেই। উল্টো হয়ে গেল না? স্যার, বলেন। আচ্ছা উনি বলুন, 42 বলেন। আছে সত্য। শুধু 42 করে ফেলছেন, এখন কি করবেন বলেন? স্যার ওটা আর্জি সংশোধন করে 8 ও 42 দ্বারা যেতে হবে স্যার। আচ্ছা ধন্যবাদ। আর কি প্রতিকার আছে? আজ সংশোধন ছাড়া আর কি প্রতিকার আছে? ওটা রকি বললে দেন, নেন। আর কি প্রতিকার আছে বলেন? মাত্র বলছি কিন্তু আমি। প্রত্যাহার। প্রত্যাহার, মামলা প্রত্যাহার চাইতেছি কেন? কারণ আমি 8 ও 42 দিয়ে পুনরায় দায়েরের শর্তে। বুঝছেন? তাহলে এত কথার মূল কথা হলো যে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া বাধ্যতামূলক। আপনি যদি আনুষঙ্গিক প্রতিকার না চান, তাহলে আদালত আপনার সাথে সাথে মামলা খারিজ করতেছে না, বাট আপনি মামলা যখন লাস্টে গিয়ে খারিজই হচ্ছে এবং আপনি কোনো প্রতিকার পাচ্ছেন না, এ হলো কথা। এবং যদি কোনো মামলায় আপনি ঘোষণা চাইছেন বাট আনুষঙ্গিক প্রতিকার চান নাই, তাহলে ধরে নেওয়া হবে ওই মামলায় আপনার ফর্মাল ডিফেক্ট আছে। যারা যারা এই জায়গা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রস্তুতি ঠিকঠাক মতো নেন নাই, তারা পরীক্ষা কিন্তু দিতে পারবেন, কিন্তু আলটিমেটলি পরীক্ষা দিয়ে কি ফলাফল আসবে না। তার মানে আপনি, আপনার কি আছে, ফর্মাল ডিফেক্ট আছে। ঠিক আছে?
তাহলে ফর্মাল ডিফেক্টে যেহেতু আছে, তার মানে আপনার এখন প্রতিকার কি, আর যে সংশোধনের আবেদন করতে হবে, নাহলে প্রত্যাহার করে আবার নতুন করে দায়ের করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তো এখানে ঘোষণামূলক মামলার অনেক উদাহরণ আছে। দেখেন এগুলা 1 থেকে 8 পর্যন্ত অনেক আছে, এগুলো আর পড়লাম না, আপনারা দেখে নিয়েন যে অমুক অমুকের ওয়াইফ কিনা, অমুক অমুকের ছেলে কিনা, অমুক হেডমাস্টার হওয়ার অধিকারী কিনা, তারপরে অমুক লাশ পোড়াইবার অধিকারী কিনা, অমুক হোটেলে খাবার অধিকারী কিনা। এখন ভাবতে পারেন যে হোটেলে খাবার ক্ষেত্রেও মামলা করা যায়। হ্যাঁ, করতে পারে। কিছুদিন আগে, কিছুদিন বলতে কয়েক বছর আগে, যে আলাদা একটা সম্প্রদায় আছে, হরিজন সম্প্রদায়, তারা একটা হোটেলে ঢুকছে, তাদেরকে বের করে দিছে যে এই জায়গা তোমরা খাইতে পারবা না। তাহলে ওই হোটেলে সকলের খাবার অধিকার আছে, ওনাদের বের করে দিছে, তাহলে ওনারা কি মামলা করতে পারে? ঘোষণামূলক মামলা করতে পারে। দেখেন, আমরা চলে আসি কোর্ট ফি। এটা ইম্পর্টেন্ট। দেখেন, শুধুমাত্র ঘোষণামূলক মামলার ক্ষেত্রে, শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য নির্ধারিত কোর্ট ফি আন্ডারলাইন করেন 300 টাকা দিতে হবে। অর্থাৎ যে ক্ষেত্রে কোনো আনুষঙ্গিক প্রতিকার না চেয়ে শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা রুজু করা হয়, কোর্ট ফি কত? 300 টাকা। এখন মনে রাখবেন, যতগুলো ঘোষণা চাবেন ততগুলো কোর্ট ফি। দিনেশ মামলা করছে যে অমুক আমার স্ত্রী, 1 ঘোষণা 300, অমুক আমার শাশুড়ি 2 ঘোষণা কত? 600, অমুক আমার শালি 3 ঘোষণা কত? 900। তাহলে ঘোষণা যদি 3টে চান প্রতি 300, 4টে চাইলে 1200। জি, দেখেন আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মামলার ক্ষেত্রে এখন উনি এই যে আফরোজা কতদিন প্রশ্ন করছিল যে আমি যদি 42-এর সাথে 8 করি বা 42-এর সাথে 39 করি, তাহলে আমার কোর্ট ফি কি ফিক্সড? না, তাহলে আমার কোর্ট ফি ফিক্সড না। তাহলে ওই যার সাথে আমি যাচ্ছি তার যে কোর্ট ফি, এই জায়গারও কি সেই কোর্ট ফি। তাহলে আমি যদি 8-42 করি, আমি যদি 42-39 করি, কোর্ট ফি কি এক বলেন কোর্ট ফি, তখন আর ফিক্স থাকতেছে না। ফিক্স শুধুমাত্র একটা ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ঘোষণামূলক মামলা। এই হলো কথা। তামাদির মেয়াদ দেখেন, এটা ইম্পর্টেন্ট। ভিভিআই কোন প্রকার আনুষঙ্গিক প্রতিকার ছাড়া শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা রুজু করতে হবে। আন্ডারলাইন করেন 6 বছরের মধ্যে। তামাদি আইন 1908 এর প্রথম তফসিলের 120 অনুচ্ছেদ। আপনি যদি শুধু 42 ধারা মামলা করেন, তাহলে তামাদি মেয়াদ কত? 6 বছর। কারণ শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়েরের তামাদি মেয়াদ আন্ডারলাইন করেন তামাদি আইনের তফসিলে নেই। এই কারণে তামাদি আইনের 120 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। বুঝছেন? তাহলে শুধুমাত্র ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ 6 বছর। পোষ্য গ্রহণ বৈধ হয়েছে এই মর্মে ঘোষণা মামলা দায়েরের তামাদি মেয়াদ 6 বছর। কিন্তু দেখেন, আনুষঙ্গিক প্রতিকার সহ, মানে আপনি 42ও চাইছেন, আনুষঙ্গিক প্রতিকারও চাইছেন, আনুষঙ্গিক প্রতিকার সহ যদি ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা দায়ের করা হয়, এই ক্ষেত্রে তামাদির একক কোনো মেয়াদ নেই। যেমন 42 ধারায় দলিলটি বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমা এবং 39 ধারায় আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে মোকদ্দমার তামাদি মেয়াদ হবে কত? 3 বছর। যেরকম 42-এর সাথে যদি 8 চাই, তামাদি মেয়াদ কত? 12 বছর। 42-এর সাথে 8 চাইলে 12 বছর, শুধু 42 চাইলে 6 বছর। বুঝছেন? সংক্ষেপে মনে রাখুন। দেখেন, ঘোষণামূলক মোকদ্দমায় ঘোষণা দেওয়া আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। তারপরের লাইনটা দেখেন, যে ক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে পারতো, সেখানে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে। কিন্তু যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি করার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায় এবং তা কি রক্ষণীয়। তারপরের লাইনটা দেখেন, যে ক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে পারতো, সেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি করা বাদীর জন্য আন্ডারলাইন করেন বাধ্যতামূলক। পরের লাইন, যে ক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে পারতো কিন্তু করেনি, সেই ক্ষেত্রে আন্ডারলাইন করেন ঘোষণা মঞ্জুর না করা আদালতের জন্য কি বাধ্যতামূলক। তারপরটা দেখেন, এটা ভিভিআই। পরের লাইনটা, ঘোষণামূলক ডিক্রি শুধুমাত্র মোকদ্দমার পক্ষগণ বা তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্যকর। ধারা কত? 43। এই ঘোষণা, এই বিমল সাহেব বইতে আছে, এই ঘোষণা কোন তৃতীয় পক্ষের উপর বাধ্যকর হবে না। 3টে স্টার দেন এবং এর পাশে লেখেন জাজমেন্ট ইন পার্সোনাম। একটু লিখে দেই, ইংরেজিতে লেখেন
জে ইউ ডি জি MENT, জাজমেন্ট, ইন পার্সোনাম PERSONAM। জাজমেন্ট ইন পার্সোনাম হলো যে মামলার রায় শুধুমাত্র ওই মামলার যারা পক্ষ তাদের উপরই বাধ্যকর, যারা পক্ষ না তাদের উপর বাধ্যকর না, এটারই বলে জাজমেন্ট ইন রেম। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় জাজমেন্ট ইন রেমের ধারণাটি প্রতিফলিত হয়েছে? 43 ধারায়। যদি আপনাকে বলে যে ঘোষণামূলক মামলার রায় কার উপর বাধ্যকর? পক্ষগণের উপর, তৃতীয় কোনো ব্যক্তির উপর বাধ্যকর না। নিচে এক জায়গায় একটু লেখেন, ধারা 43 দিয়ে লেখেন ইফেক্ট অফ ডিক্লারেশন। সেকশন 43 দিয়ে লেখেন ইফেক্ট, EFFECT, of declaration। পাইছেন? ইফেক্ট অফ ডিক্লারেশন। তো বাংলা লেখেন ঘোষণার ফলাফল। ঘোষণার কি ভাই? ফলাফল। তো এখান থেকে 43 ধারা থেকে অনেক প্রশ্ন হতে পারে BBI যদি বলে যে ঘোষণার ফলাফল কত ধারায়? 43 ধারা। ইফেক্ট অফ ডিক্লারেশন 43। ঘোষণামূলক মামলার ডিক্রি কার উপর বাধ্যকর? পক্ষগণের উপর, তৃতীয় পক্ষের উপর বাধ্যকর না, 43। জাজমেন্ট ইন পার্সোনাম কত? 43। এখন একটা দারুণ মানে ইন্টারেস্টিং একটা উদাহরণ এখানে আছে, সেটা হলো এরকম, বিষয়টা অনেকটা এরকম। দিনেশে দিয়ে দিয়েছিলাম যে দিনেশ একটা ঘোষণামূলক মামলা করছে। ঘোষণামূলক মামলা করে সে বলতেছে যে অমুক আমার স্ত্রী এবং অমুক আমার শাশুড়ি, এই মর্মে ঘোষণা দেওয়া হোক। দিনেশ মামলা করছে কি যে অমুক আমার স্ত্রী এবং অমুক আমার কি শাশুড়ি, এই মর্মে কি দেওয়া হোক? ঘোষণা দেওয়া হোক। দিনেশ কয়টা ঘোষণা চাইছে? কোর্ট ফি কত? এবং আদালত দিনেশকে ঘোষণা দিছে যে অমুক আসলে দিনেশের স্ত্রী এবং অমুক দিনেশের শাশুড়ি। ওকে। কিছুদিন পরে একজন অপরিচিত লোক, যে দিনেশের পরিচিত না, সে দিনেশের যে ওয়াইফ তার বিরুদ্ধে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করছে। মানে ওই অপরিচিত লোক দাবি করতেছে যে দিনেশের ওয়াইফ হচ্ছে তার ওয়াইফ এবং সে দুইজনের যাতে একসাথে সংসার করে এই মর্মে মামলা করছে। ওই যে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর মামলা করে কে? স্বামী স্ত্রী করে। তাহলে ব্যাপারটা কেমন হলো না ভাই? এক মামলায় ঘোষণা দিছে হলো অমুক ওই মহিলা হলো দিনেশের স্ত্রী, আবার আর এক মামলায় আইসা অমুক আর একজন পুরুষ আইসা দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করছে। এখন ওই মহিলা কি আগের মামলার যে রায় এটা কি এই মামলায় দেখাইতে পারবে কিনা? বা আগের মামলার ওই যে আগের মামলায় যে মামলায় ঘোষণা দিছে যে অমুক হলো দিনেশের ওয়াইফ, এটা কি এই মামলায় আইনে দেখাইলে কাজ হবে কিনা? হবে না, কারণ 42 ধারা, আগেরটা ছিল 42 ধারা মামলা, আর 42 ধারার ডিক্রি শুধুমাত্র পক্ষগণের উপরই বাধ্যকর। ওই যে যে আগন্তুক অপরিচিত লোকটা যে মামলা করছে সে কি ওই আগের মামলার পক্ষ ছিল? তো তার উপর এই মামলার ডিক্রি বাধ্যতামূলক না বা রায় বাধ্যতামূলক না, বুঝছেন? তো এটা লিখিত পরীক্ষার জন্য VBI, এটা আপনি যদি না জানেন অধিকাংশ লোক লিখবে যে আগের মামলার রায় এনে এই জায়গা দেখাইলে কাজ হবে, নাকি অ্যাকচুয়ালি কি কাজ হবে না। তারপরে দেখেন ঘোষণামূলক ডিক্রি জারি। ঘোষণামূলক ডিক্রি বলবৎ করার কোনো প্রয়োজন নাই, আন্ডারলাইন করেন। ঘোষণামূলক ডিক্রি বলবৎ করার জন্য কোনো জারি মামলা দায়ের করার কোনো কি নাই, প্রয়োজন নাই।
এমনকি ঘোষণামূলক ডিক্রি অবমাননার জন্য আদালতে অবমাননার কোনো মোকদ্দমা করার প্রয়োজন হয় না। তো এখান থেকে আপনি প্রশ্ন পাবেন, মিনিমাম একটা তো পাবেন, দুইটাও পেতে পারেন, যতটুকু পড়ালাম এর ভিতর থেকেই পাবেন। 23 সালের পরীক্ষায় প্রশ্ন এসেছে, দেখেন, এক্স যে জমির বৈধ দখলদার ওই জমির উপর দিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ যাতায়াতের অধিকার দাবি করে। এক্স এর প্রতিকার কি? তো যাতায়াতের অধিকার কি করছে? দাবি করছে, মানে সে দখলদার আছে, তার অধিকারটা কি করছে? অস্বীকার করছে। এই কারণে হয়েছে কি? ঘোষণা। যদি এই অধিকার দাবি করে এই কথাটার পরিবর্তে যদি এ জায়গা থাকতো যে তারে বেদখলের হুমকি দিছে, বেদখলের কি হুমকি দিছে, তাইলে উত্তর হতো চিরস্থায়ী নিষেধাজ্ঞা। বুঝছেন? তাহলে এখানে কথা হলো যে একজন দখলকার আছে, তার উপর দিয়ে আরেকজন অধিকার দাবি করতেছে, যে এই যে জমির উপর দিয়ে আমার হাঁটার অধিকার আছে, এই কারণে ঘোষণা। আর যার হাঁটার অধিকার আছে সে বলে যে তোমার এই জায়গাতে বেদখল করবো, তাইলে মামলা করতাম কিসের? স্থায়ী নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। বুঝতে পারছেন? 2 নাম্বার দেখেন, আবশ্যকীয় সম্পূরক প্রতিকার। এই জায়গা দেখছেন আনুষঙ্গিক প্রতিকার রে বাংলায় কি লিখছে? আবশ্যকীয় সম্পূরক প্রতিকার বা ফার্দার রিলিফ না চাইলে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর কোন ধারা মামলা ব্যর্থ হয়? কোন ধারা? 42 ধারা। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, এনি পারসন এন্টাইটেল টু এনি লিগাল ক্যারেক্টার অর টু এনি রাইট অ্যাজ টু এনি প্রপার্টি মে ইনস্টিটিউট এ সুট। ওই যে লিগ্যাল ক্যারেক্টার থাকলে আর লিগ্যাল সম্পত্তির উপর অধিকার থাকলে 42 ধারা মামলা করা যাবে। কত ধারা? 42 ধারায় বলছে। তো এখানে প্রচুর প্রশ্ন আছে, সব ইম্পর্টেন্ট, বুঝে বুঝে পড়ে ফেলবেন। সেল প্র্যাকটিসেও যা আছে সবই গুরুত্বপূর্ণ। কোনোটা যদি না বুঝেন অবশ্যই আমার জানাইতে হবে, স্যার আমি এটা পারি না, কিন্তু না বুঝে মুখস্থ করা যাবে না। বুঝছেন? অনেক প্রশ্ন আছে এবং গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি যদি আপনার এই জায়গার নাম্বার বলি, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। নতুন বইয়ের সাথে পুরাতন বই নাও মিলতে পারে। নতুন বইয়ের যদি আমি বলি, দেখেন 11 নাম্বার, নতুন বইয়ের 11। তারপরে 17, 18, 19, 20, 27, চলে আসেন রিসিভার। পাইছেন রিসিভার? অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার ধারা কত? 44, 44, সেকশন 44। এবং এটা দেওয়ানি কার্যবিধিতে আছে। আপনার দেওয়ানি কার্যবিধিতে বেশ কয়েকটা জায়গায় আছে। বিশেষ করে দেওয়ানি কার্যবিধির ধারা আছে হচ্ছে আপনার প্রথম হলো ধরেন 94 ঘ, 94 ঘতে আছে, 51-তে আছে। 94 ঘতে আছে, কততে আছে? 51-তে আছে। আদেশ হলো 40। এই সবগুলা কিসে আছে? দেওয়ানি কার্যবিধিতে। দেওয়ানি কার্যবিধিতে তাহলে কোথায় কথা আছে? 94 ঘ আছে, ধারা 51 আছে, আর আদেশ কত? 40। আবার আপনি যদি সিআরপিসি দেখেন, সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধিতে আছে ধারা 88, 146। ধারা 88, 146। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে হলো কততে? এই যে ধারা 44। তো রিসিভারের আসলে কাজ কি? রিসিভার হলো যখন আদালত কোনো সম্পত্তি ক্রোক করে, তখন ওই সম্পত্তিটা দেখাশোনার দায়িত্ব কার উপর অর্পণ করে? রিসিভারের উপর। এই যে আমাদের সাবেক পুলিশের আইজিপি
বেনজির আহমেদ, ওনার যে ওই যে সাভানা পার্ক, এটা ক্রপ করছে কে? এটা ক্রপ করছে নাকি? এখন দেখাশোনার দায়িত্ব দিছে কারে? ওই যে জেলা প্রশাসককে। তাহলে উনি এই জায়গা কি হিসেবে দায়িত্ব পালন করতেছে? রিসিভার হিসেবে দায়িত্ব পালন করতেছে, কারণ আদালত স্বয়ং তো ওই জায়গায় বসে থাকতে পারে না। বুঝছেন? এখন দেখেন, রিসিভার নিয়োগ বিবেচনামূলক ক্ষমতা ধারা কত? 44। সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে 8টা প্রতিকার আছে না ভাই, 8টা প্রতিকারের মধ্যে শুধু একটা প্রতিকারেরই মূল মামলা করা যায় না, সেটা হলো রিসিভার। রিসিভারের আবেদন করতে হয় যে কোনো একটা মামলা চলমান আছে ওই মামলার ভিতরে, শুধুমাত্র রিসিভার নিয়োগের আবেদন করে কোনো মামলা করা যায় না। তো মামলা এটা গোল্ডেন বিচারাধীন থাকা অবস্থায়, বিচারাধীন রিসিভার নিয়োগ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 44 ধারা যে রিসিভার আছে, এই রিসিভার নিয়োগ করতে পারে মামলা কখন থাকলে? বিচারাধীন থাকলে। তার নিয়োগ অধিকার কর্তব্য দায় দায়িত্ব 1908 সালের দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে। যদি বলে তার নিয়োগ অধিকার কর্তব্য নিয়ন্ত্রিত হবে কি দ্বারা? দেওয়ানি কার্যবিধি দ্বারা। এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধির 40 নং আদেশ অনুযায়ী দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ করতে পারে। তো এখান থেকে সর্বসাকুল্যে একবার প্রশ্ন এসেছিল, দেখেন, রিসিভার নিয়োগ দেওয়া হয় দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর ড্যাশ অনুযায়ী কত? 40 আদেশের 1। এখন যারা এই রোমান হরফ বুঝেন না, এল হলো 50, আর এল এর বাম পাশে যদি এক্স দেন তাহলে 10 মাইনাস 50 থেকে 10 মাইনাস গেলে কত হয়? 40। আর এল এর ডান পাশে যদি এক্স হতো তাহলে হতো 60। বুঝছেন? তাহলে 40 আদেশের বিধি কত? 1। এই বিজু সাহেব, দেওয়ানি কার্যবিধি 60টা দেশের 10 বিধিতে কি আছে? শিওর? কয়টা আছে আদেশ? 51টা। জি, ধন্যবাদ। সেলফ প্র্যাকটিস দেখেন, এই জায়গা 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, যে রিসিভার নিয়োগ তার অধিকার কর্তব্য কোন আইনের বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হবে? দেওয়ানি কার্যবিধি। আসেন আমরা নিরোধমূলক প্রতিকারে আসি। এই যে 52 থেকে যে 57, এটা কি আলোচনা করেছে? নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ। এটা অলরেডি একবার পড়ছি। প্রিভেন্টিভ রিলিফ হলো 6 ধারায় দিছে সংজ্ঞা, এবং বলছে 5-এর গতে যা বলছে সেটা হলো প্রিভেন্টিভ রিলিফ। 5-এর গতে কি বলছে? যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা আছে তারা বলে প্রিভেন্টিভ রিলিফ। আর প্রিভেন্টিভ রিলিফ হাউ গিভেন, কিভাবে দিবে? নিষেধাজ্ঞার মাধ্যমে। কি কি নিষেধাজ্ঞা? স্থায়ী বা অস্থায়ী, সেটা বলছে 52 ধারা। তো আমরা প্রথমে চলে আসি, দেখেন যেভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়, প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্রান্টেড, ধারা কত? 52 ধারায় বিধান করা হয়েছে। এটা বিবিআই। নিষেধাজ্ঞা গোল দিবেন স্থায়ী বা অস্থায়ী দ্বারা আদালতের বিবেচনামূলক ক্ষমতা বলে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, যে ইংরেজি লাইনটা দেখেন, প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড এট দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট বাই ইনজাংশন টেম্পোরারি অর পারপিচুয়াল। তাহলে যদি আপনাকে বলে প্রিভেন্টিভ রিলিফ কি কি নিষেধাজ্ঞার মাধ্যমে মঞ্জুর করে? এখন প্রিভেন্টিভ রিলিফ কি ভাই? যেটা ঘটনা ঘটার আগেই আমি যে প্রতিকার প্রার্থনা করি সেটারে বলে প্রিভেন্টিভ রিলিফ। তো জেনে রাখা ভালো। এখানে যেটা যদি একটু দেখি, দেখেন 4 নাম্বার পয়েন্টটা দেখেন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নিরোধমূলক প্রতিকার না, বরং আদেশাত্মক প্রতিকার। পাইছেন? কারণ বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো ব্যক্তিকে সে যে কাজ করতে বাধ্য তাকে তা করতে আদেশ দেওয়া হয়, কোনো কাজ করা হতে বিরত থাকার জন্য না। সহজভাবে বললে, যখন আপনারে কেউ কোনো ক্ষতি করার হুমকি দিছে বা ভয় দেখাইছে, বেদখল করার হুমকি দিছে, এখনো করে নাই, কেবল হুমকি ধামকি দিছে, সেই ক্ষেত্রে আমার মামলা করতে হবে স্থায়ী নিষেধাজ্ঞার। আর যখন ঘটনা ঘটে গেছে তখন মামলা করতে হবে কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বুঝেন নাই বোধহয়? আপনারা একজন বেদখল করতে চাইছে, এই মুহূর্তে আপনার প্রতিকার কি মামলা, কি নিষেধাজ্ঞা মামলা করা? স্থায়ী নিষেধাজ্ঞা। কিন্তু যদি আপনার বাসার মধ্যে দেওয়াল দিয়ে ফেলছে, এখন আমার মামলা করতে হবে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার, ওইটারে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। সহজ কথা। এখনো ঘটনা ঘটে নাই, মূল মামলা করলে স্থায়ী নিষেধাজ্ঞা, আর ঘটনা ঘটে গেলে মূল মামলা করলে কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। মামলা চলাকালীন সময় হুমকি দিছে, আলাদা মামলা করা লাগবে না, সেই ক্ষেত্রে দরখাস্ত করবো অস্থায়ী নিষেধাজ্ঞা। সহজ কথা।
যদি কোনো মামলা চলমান না থাকে, হুমকি দিছে, কি নিষেধাজ্ঞা? স্থায়ী নিষেধাজ্ঞা। মামলা যে কোনো একটা দেওয়ানি মামলা চলমান আছে, হুমকি দাম কি দিছে, কি নিষেধাজ্ঞা? অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। কোন মামলা চলমান নাই এবং ঘটনা অলরেডি ঘটাইয়া ফেলছে, তাহলে কি নিষেধাজ্ঞা? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বুঝছেন? এবং লাস্টের লাইনটা দেখেন, নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা বা না করা আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। তো আমরা একটা উদাহরণ পড়ি, এখানে দেখেন যে এ বি এর সাথে এই মর্মে চুক্তি করা যে সে বি এর কোম্পানিতে চাকরিতে যোগদানের তারিখ হতে, আন্ডারলাইন করবেন, পরবর্তী 3 বছরের মধ্যে অন্য কোনো কোম্পানিতে যোগদান করবে না। কত বছরের মধ্যে? 3 বছর। এই সময়ের মধ্যে যেন অন্য কোনো কোম্পানিতে যোগদান না করে তা থেকে তাকে বিরত রাখতে বি আদালতে নিরোধমূলক প্রতিকার নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে। মানে এই সময় যাতে অন্য কোনো কোম্পানিতে সে যোগদান না করে। এখন আমরা চলে আসি নিষেধাজ্ঞার প্রকারভেদ। দেখেন যে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 53 ধারায় 2 প্রকার এবং 55 ধারায় 1 প্রকার নিষেধাজ্ঞার কথা বলছে। 53 ধারায় কয় প্রকার বলছে? 2 প্রকার। কি কি এটা যদি আমরা দেখি, দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞা, আর একটা কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তো তার মধ্যে আমি আপনাদের খুব সংক্ষেপে বুঝাইছি যে আপনার ক্ষতি করার হুমকি দিছে, তাহলে আপনাকে মামলা করতে হবে স্থায়ী নিষেধাজ্ঞার। আর মামলা চলাকালীন সময়ে যদি হুমকি দেয় তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা। যখন কোনো ঘটনা অলরেডি ঘটে গেছে তাহলে কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বুঝতে পেরেছেন? এখন দেখেন, এই দেখি আমরা একটু পড়ি তারপরে ব্যাখ্যা দিই। দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা আর স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে 53 ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করেন 53 ধারায় স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞাকে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রথমে দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন। অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, আন্ডারলাইন করবেন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কি থাকে? বলবৎ থাকে। সুতরাং অস্থায়ী নিষেধাজ্ঞা আন্ডারলাইন করেন মোকদ্দমার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যায়। কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। তারপরে দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারায়, বাট মঞ্জুর করা হয় দেওয়ানি কার্যবিধির কত? 39 আদেশ দ্বারা। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 39 আদেশে বর্ণিত শর্ত সাপেক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয়। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের আন্ডারলাইন করেন 1 এবং 2 বিধি শর্ত পূরণ করলে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। অস্থায়ী নিষেধাজ্ঞার প্রধান উদ্দেশ্য হলো মোকদ্দমার পক্ষদ্বয়ের মধ্যে বিরোধীয় বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় বিষয়ে স্থিতি অবস্থা বজায় রাখা। তাহলে আমার মনে রাখবো, অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় কোথায়? মামলা আছে তার মধ্যে, নাকি? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কতদিন বলবৎ থাকে? আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে কোন আইনে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায়। মঞ্জুর করা হয় দেওয়ানি কার্যবিধির 1 ও 2 বিধিতে। চলে আসেন চিরস্থায়ী নিষেধাজ্ঞা। চিরস্থায়ীর পাশে একটু লিখে রাখেন স্থায়ী। পরে পড়তে যে ভাববেন যে স্যার তো বললো চিরস্থায়ী, জায়গা তো দেখি স্থায়ী আসছে, তাহলে কি হবে? চিরস্থায়ীও যা, স্থায়ীও তাই। চিরস্থায়ীর ইংরেজি বলছে পারপিচুয়াল, স্থায়ী বলছে পার্মানেন্ট, বা দুইটা একই জিনিস। যে নিষেধাজ্ঞা মোকদ্দমার শুনানির উপর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে গোল দিবেন ডিক্রি দ্বারা মঞ্জুর করা হয়। কি দ্বারা? মানে আপনি মূল মামলা করছিলেন আর মূল মামলা নিষ্পত্তি হতো ডিক্রির মাধ্যমে, তাহলে যে নিষেধাজ্ঞা ডিক্রি দ্বারা মঞ্জুর করা হয় তাকে স্থায়ী নিষেধাজ্ঞা বলে। 53 ধারায় বলা হয়েছে মোকদ্দমার শুনানি এবং মামলার গুণাগুণের ভিত্তিতে শুধুমাত্র ডিক্রি দ্বারা চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। তাহলে এখানে যদি জেনে রাখা ভালো, তো দেখেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যেতে পারে, কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার কখন মঞ্জুর করে? শুনানির পর। চিরস্থায়ী নিষেধাজ্ঞা পরিচালিত হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা পরিচালিত হয় ও নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? দেওয়ানি কার্যবিধি। ভাই সহজ কথা, চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্লাস মঞ্জুর দুইটাই আছে এসআর অ্যাক্টে, আর অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা আছে এই এসআর অ্যাক্টে, আর মঞ্জুর করা হয় কত? তাই দেওয়ানি কার্যবিধির 39-এ। এখানে প্রশ্ন দেখেন,
দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর কোন প্রতিকারটি দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর দ্বারা নিয়ন্ত্রিত হয়? অস্থায়ী নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, কোনটা? অস্থায়ী নিষেধাজ্ঞা। চার নাম্বার প্রশ্নটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার উল্লেখ আছে? 3 প্রকার। তো যদি বলতো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিরোধমূলক নিষেধাজ্ঞার উল্লেখ আছে? 2 প্রকার। তাহলে হলো তো স্থায়ী আর অস্থায়ী, স্থায়ী আর অস্থায়ী। সেলফ প্র্যাকটিসের 1, 2, 4, 5। দুই কি আছে পড়েন? আচ্ছা, এই জায়গা 52 থেকে 57 হলো উত্তর, বাট অ্যাকচুয়ালি 55 ছাড়া বাদ বাকি সবই নিষেধাজ্ঞা। মাঝখানে 55 বাদে, 55 হলো আদেশাত্মক। তো এখানে প্রশ্নটা যদি এরকম হতো যে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিধান আছে কত থেকে কত, 52 থেকে 57, বাট যদি নিরোধমূলক কথা বলেন তাহলে আবার মাঝখানে 55 বাদ। 4, 5। আসেন 54 ধারা। যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, পারপিচুয়াল ইনজাংশন হোয়েন গ্রান্টেড। এখানে অনেক কথা বলছে, অনেক আলোচনা আছে, বাট মূল কথা হলো যে যখন কোনো ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেয়, আপনাকে ক্ষতি করার আশঙ্কা দেখা দেয়, বা কোনো কিছু থেকে বেদখল হওয়ার হুমকি দেখা দেয়, এই পরিস্থিতিতে আপনাকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হবে। এখন মামলা করলেই আদালত আপনার যে ডিক্রি দিবে বিষয়টা তা না, মামলা করলে আপনাকে কতগুলো বিষয় প্রমাণ করতে হয়। তো 12 ধারায় একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য কয়টা ক্ষেত্রে মনে আছে? 4টা ক্ষেত্রে। এই জায়গায় 54 ধারায়ও স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আপনি পেতে পারেন 5টা ক্ষেত্রে। 12 ধারা 4টা, আর এই জায়গার প্রথম 4টা হুবহু এক, সাথে আর একটা যুক্ত হবে আর কি। তো আমরা এই জায়গার আলোচনা যেটা পড়বো আর কি, ওই যে নিচে যারা নতুন বই আছেন দেখেন, নিচে সম্পত্তি ভোগ দখলের হুমকি প্রতিরোধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা করে লাস্টের লাইনে আদালত 54 ধারা 3য় অংশে ক থেকে উমা পর্যন্ত পাইছেন, ক থেকে উমা পর্যন্ত উল্লেখিত নিম্নলিখিত বলতেন 5টি ক্ষেত্রে বা শর্তে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে। এই 5টা দেখি দেখেন। আচ্ছা, একটা কথা আমি একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছি, সেটা হলো যে নির্মল আমারে প্রশ্ন করছিল যে স্যার 10 ধারায়ও ট্রাস্টির কথা আছে, আবার 11 ধারায়ও ট্রাস্টির কথা আছে, তাহলে 10 আর 11-এর মধ্যে পার্থক্য হলো কোথায়? 10, 11-তে কি আছে মানে হচ্ছে অস্থাবর সম্পত্তির দখল উদ্ধার। সো 10 ধারায় যে ট্রাস্টি, 10 ধারায় বাদী হয় ট্রাস্টি, আর 11 ধারায় বিবাদী হয় ট্রাস্টি। দুইটা কিন্তু ট্রাস্টি থাকলেও এক জিনিস না। যদি 10 ধারা আপনার ওই জায়গা থাকে, যাই একটু লিখে নেন যে 10 ধারার ক্ষেত্রে ট্রাস্টি যেটা, ট্রাস্টি হয় কি? বাদী। আর 11 ধারায় ট্রাস্টি হয় কে? বিবাদ। এইটুকু লিখে রাখেন। 10 ধারায় ট্রাস্টি হয় কে? বাদী। আর 11 ধারায় ট্রাস্টি হয় বিবাদী। চুয়ান্ন প্রথমটা দেখেন, যে ক্ষেত্রে মানে যিনি বাদী অস্থায়ী স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছে তাকে দেখাতে হবে যে ক্ষেত্রে বিবাদী বাদীর সম্পত্তির ট্রাস্টি হয়। যেমন সেবায়েত ট্রাস্টি প্রশাসকদের কাজের ফলে কোনো সম্পত্তি ধ্বংস হওয়ার উপক্রম হলে উক্ত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। অর্থাৎ আপনি আপনার সম্পত্তি
সকল সম্পত্তি দান করে দিয়েছেন হচ্ছে ওই ট্রাস্টে, যে অরফানেজ ট্রাস্ট। এখন যিনি ট্রাস্টি বর্তমানে আছে, দেখা গেল তিনি ওই সম্পত্তি শুধু শুধু বিনষ্ট করতেছে, তাহলে এই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে কি মামলা করবেন? স্থায়ী নিষেধাজ্ঞার মামলা, এবং প্রমাণ করতে হবে যে ইওর অনার সে হলো এই সম্পত্তির ট্রাস্টি। সো 54 ধারার প্রথম যে গ্রাউন্ডটা আছে, যে ক্ষেত্রে বিবাদী হলো বাদীর সম্পত্তির কি ট্রাস্টি, এবং এটা যদি দেখাইতে পারেন তাহলে আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি পেতে পারেন। 2 নাম্বার, যেখানে বাদীর অধিকারে হস্তক্ষেপের কারণে যে প্রকৃত ক্ষতি হয়েছে তার নির্ণয়ের কোনো মানদণ্ড নেই, হুবহু 12-র মতো, যে আপনারা যদি স্থায়ী নিষেধাজ্ঞা না দেওয়া হয় তাহলে আপনার যে ক্ষতি হবে এই ক্ষতি নির্ণয়ের কোনো কি নাই, মানদণ্ড নাই। ওই যে আমার কাছে বিক্রি করতে চাইছিল দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র, এখন আমার কাছে বিক্রি না করে যদি আর একজনের কাছে বিক্রি করে তাহলে আমার যে ক্ষতি হবে তার নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, তাই আর একজনের কাছে যাতে বিক্রি না করে এই মর্মে কি দেওয়া হোক, নিষেধাজ্ঞা দেওয়া হোক। 3 নাম্বার, যেখানে হস্তক্ষেপ এমন যে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না। সেম উদাহরণ যদি আমি দেই, ওই যে স্থায়ী মানে বাড়ি বিক্রি করতে চাইছিল, এখন বিক্রি করবে না, এখন আর একজনের কাছে যদি বিক্রি করে বা আমার কাছে বিক্রি না কইরা আমারও যদি অঢেল টাকা পয়সাও দেয়, কি হবে না, পর্যাপ্ত হবে না, তাই অন্য কারো কাছে যাতে বিক্রি করতে না পারে এর মর্মে কি দেয়া হোক, নিষেধাজ্ঞা দেয়া হোক। বা এটা এই উদাহরণ দিলাম, আমারে একজন হুমকি দিছে স্থাবর সম্পত্তি থেকে বেদখল করার, তাহলে আমারে যদি স্থাবর সম্পত্তি থেকে বেদখল করে ফেলে তাহলে আমি কি আর আমার টাকা পয়সা দিয়ে কোনো লাভ আছে? আমি যদি বাড়ি আমি হারাই, এই অর্থ দিয়ে তো আমার এই ক্ষতিপূরণ হবে না। 4 নাম্বার, যেখানে এমন হস্তক্ষেপের কারণে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যদি এরকম হয় যে আপনার আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে এই প্রথম 4টা, 54-র প্রথম 4টা আর কোন ধারার প্রথম 4টা হুবহু এক, বলেন কত ধারা? 12 ধারা। যেটা গুরুত্বপূর্ণ মানে যেটা এক্সট্রা এই জায়গায় আছে সেটা দেখেন, যেখানে বিচারিক কার্যধারার গোল দিবেন বহুত্ব নিবারণের জন্য নিষেধাজ্ঞা প্রয়োজন। বহুত্ব শব্দটা গোল দেন, বিচারিক কার্যধারার বহুত্ব। বিচারিক কার্যধারার বহুত্ব মানে হলো একই বিষয় নিয়ে যাতে অনেকগুলো মামলা না হয়, একই বিষয় নিয়ে যাতে অনেকগুলো মামলা না হয়, এটারই বলে বিচারিক কার্যধারার বহুত্ব। এই লুফসানা থামেন, স্ক্রিনে দাগায়েন না। তো তাহলে 54 ধারায় নিষেধাজ্ঞা দেওয়া হয় কয়টা ক্ষেত্রে? 5টা। প্রথম 4টা 12 ধারার প্রথম 4টা হুবহু কি এক, তাহলে নতুন কোনটা? বিচারিক কার্যধারার বহুত্ব। বিচারিক কার্যধারার বহুত্ব মানে হলো একই বিষয় নিয়ে যেন বহু মামলা না হয়। এখন এখানে দেখেন চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা। একটু মনে রাখেন, যে জায়গায় 12 ধারার ডিক্রি দিবে না সেই জায়গায় নিষেধাজ্ঞাও দিবে না। যে জায়গায় আপনারা কি 12 ধারার ডিক্রি দেওয়া যায় না সেখানে নিষেধাজ্ঞাও দেওয়া যায় না। যদি বলেন তা কেন স্যার? কারণ 12 ধারার 4টা আর এই জায়গার 4টা তো হুবহু কি এক, তাহলে 12 ধারার ডিক্রি আপনি কখন পাবেন? যখন 12 ধারার 4টে যে কোনো একটা প্রমাণ করবেন। তাহলে আপনারা যদি 12 ধারার ডিক্রি না দেয় তাহলে তো এই জায়গা কিও দেওয়া যাচ্ছে না, নিষেধাজ্ঞাও দেওয়া যাচ্ছে না। তবে এর একটা ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে করবো। আপাতত মনে রাখতে হবে যে যে জায়গায় 12 ধারার ডিক্রি দেওয়া যায় না সে জায়গা কি দেওয়া যায় না, 54 ধারার ডিক্রিও দেওয়া যায় না। আর এই জায়গায় যে আলোচনা আছে এগুলো পড়তে যাব না, এটা বাদ। একেবারে চলে আসেন চিরস্থায়ী নিষেধাজ্ঞায় যা প্রমাণ করতে হয়, এই জায়গায় আসেন। বাদীর কোনো আইনগত অধিকার লঙ্ঘন, দেখেন যখন বিবাদী বাদীর সম্পত্তির অধিকার বা ভোগ দখলের অধিকারে গোল দিবেন হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার হুমকি প্রদান করে, তখন আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। ওই যে দেখছেন হস্তক্ষেপ করে অথবা হস্তক্ষেপ করার কি দেয়, হুমকি। বাদীর অনুকূলে বাধ্যবাধকতা, সকল প্রকারের বাধ্যবাধকতা লঙ্ঘনের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের 54 ধারা আদালতকে ক্ষমতা দেয়নি। শুধুমাত্র বাদীর অনুকূলে বা বাদীর ব্যক্তিগত বাধ্যবাধকতা লঙ্ঘন করা হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। বাদী অবশ্যই প্রমাণ করবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 2 ধারায় সংজ্ঞায়িত বাধ্যবাধকতা অব্লিগেশন লঙ্ঘন করা হতে বিরত রাখতে নিষেধাজ্ঞা মঞ্জুর করা কি
প্রয়োজন। অ্যাকচুয়ালি সংজ্ঞা কি 2 ধারায় দিছে না 3 ধারায়? 3 ধারায়। সো কেটে 3 ধারা লেখেন। দখল দেখেন, সম্পত্তির ক্ষেত্রে বাদী অবশ্যই আন্ডারলাইন করেন তার একচেটিয়া দখল প্রমাণ করবে। মানে আপনি যদি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে চান অবশ্যই আপনার কি দেখাইতে হবে? দখল। যদি বাদী সম্পত্তির দখলে থাকে তাহলে শুধুমাত্র চিরস্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা কি হয়? রক্ষণীয়। আপনি যদি দখলেই না আছেন তাহলে কেমনে দেখাবেন যে আপনার বেদখলের হুমকি দিছে? বুঝছেন? তামাদি মেয়াদ দেখেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার তামাদি মেয়াদ কত বছর? 6 বছর। মকদ্দমা দায়েরের কারণ উৎপত্তি হওয়ার তারিখ থেকে 6 বছর। ব্র্যাকেটে লেখেন 120 অনুচ্ছেদ। 120 অনুচ্ছেদ। 120 অনুচ্ছেদ। আর কোর্ট ফি লেখেন অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার কোর্ট ফি কত? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। তাহলে 120 অনুচ্ছেদের তামাদি মেয়াদ কোন কোন মামলায় বলছে? ঘোষণামূলক মামলায় বলছে, আবার চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় বলছে। এই নির্মল, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করার তামাদি মেয়াদ কতদিন বলেন? স্যার এরকম তো কিছু বইটাই নেই, পড়ি নাই, কিন্তু কতদিন হইতে পারে? এটি পরবর্তী মানে নির্দেশনা না দেওয়া পর্যন্ত। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত কয়দিনের মধ্যে করতে হবে এটা বলছি। অস্থায়ী নিষেধাজ্ঞার স্যার এরকম তো কোনো ই নাই যে এই কদিনের ভিতরে করতে হবে। অস্থায়ী নিষেধাজ্ঞা করা যায় যখন আমি একটা মামলা চলমান আছে, যদি ওই অবস্থা যদি আমার কেউ হুমকি ধমকি দেয় তাহলে আমি অস্থায়ী নিষেধাজ্ঞা হ্যাঁ, কথা হলো অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মামলা চলাকালীন সময় যে কোনো সময় যে কোনো- করা যে কোনো যায়, সময়। এর কোনো তামাদি নাই। নাই। তো বিগত বছরের 1 নম্বর প্রশ্নটা দেখেন। এক্স অনুচিত ভাবে ওয়াই এর ট্রেডমার্ক ব্যবহার করে। ট্রেডমার্ক বুঝেন? ওই যে আইফোনের যে খাওয়া আপেল, ওটা ওদের ট্রেডমার্ক। এখন ওদের ট্রেডমার্ক ধরেন আর একটা কোম্পানি ব্যবহার করছে, তাহলে ওয়াই এর প্রতিকার কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। কেন? যাতে আর ব্যবহার করতে না পারে। 2 নাম্বার, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী নিম্নের কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা দাবি করা যেতে পারে? এটা আপনি দেখবেন, এই যে ক্ষেত্রে বিবাদী বাদীর সম্পত্তি জিম্মাদার মানে ট্রাস্টি এবং বাদীকে সম্পত্তি ভোগে কি দেয়? বাধা দেয়। আচ্ছা, আমাদের নামাজের বিরতি, এরপরে আমরা বাকিটা পড়বো ইনশাল্লাহ। দেখেন, প্রশ্নটা হলো, আমি একটু পড়ি। জীবন সত্ত্বে একটি জমির অধিকারী ব্যক্তি এ উক্ত জমি বি বরাবর হস্তান্তর করে। জীবন সত্ত্বে একটি জমির অধিকারী ব্যক্তি এ উক্ত জমি বি বরাবর হস্তান্তর করে। ভাবী উত্তরাধিকারী হিসেবে সি এ ও বি এর বিরুদ্ধে কি মামলা করবে? এ হলো কথা। ঠিক আছে, এ হলো কথা। এখন মজার বিষয় হলো এই জায়গায় যে উত্তর দিছে আইন পাঠে, আইন পাঠের উত্তর ভুল। তো আপনি উত্তর মানে প্রশ্নটা করে ভালো কাজ করছেন। সেটা হলো, আগে আমি প্রশ্নটা বোঝাই, আগে কথা শুনেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি সম্পত্তি জীবন সত্ত্বে পায়, চিরস্থায়ীভাবে পায় না। যেরকম হিন্দু কোন ভদ্রলোক, ধরেন একজন হিন্দু পুরুষ, তার কোনো ছেলে মেয়ে নাই, শুধু এক ওয়াইফ আছে আর এক ভাই আছে। তাহলে তার উত্তরাধিকারী কে কে আছে? এক ভাই আর এক ওয়াইফ। এখন ওই মুহূর্তে ওই ভদ্রলোক যদি মারা যায় তাহলে ওনার সকল সম্পত্তি পাবে ওনার স্ত্রী জীবন সত্ত্বে। কি বলেন? জীবন সত্ত্বে। জীবন সত্ত্বে মানে হলো, মানে ওই স্ত্রী যতদিন বেঁচে থাকবে ওই সম্পত্তির যে ফল মূল খাইতে পারবে, বরকা দিয়ে খাইতে পারবে, কিন্তু উনি বিক্রি করতে পারবে না। এবং ওই মহিলা যখন মারা যাবে তখন ওই সম্পত্তির প্রকৃত মালিক হবে হলো তার ভাই। বুঝছেন? এই যে ভাই, এই ভাইরে এই জায়গা বলে হচ্ছে রিভার্সনার বা ভাবী উত্তরাধিকারী। কি বলেন? ভাবী উত্তরাধিকারী মানে ভাবির উত্তরাধিকারী না, কিন্তু ভাবি এই জায়গা ভাবি বলতে বোঝানো হচ্ছে হবু। হবু, অনেকে আপনারা ভাবতে পারেন ভাবি উত্তরাধিকারী মানে ভাবি মরে গেছে এই কারণে বোধহয় পাবে না, বিষয়টা তা না। তাহলে হিন্দু ভদ্রলোক, এই জায়গায় আমার কথা শুনেন, ধৈর্য ধরে, হিন্দু ভদ্রলোক মারা গেছে, সম্পত্তি পাইছে এ, এ ধরেন হলো হ্যাঁ ওনার বিধবা স্ত্রী। এখন এ করছে কি? আমরা জানি যে এ তো কি করতে পারে না, বিক্রি করতে পারে না, কিন্তু এ বি বরাবর হস্তান্তর করে ফেলছে। তাহলে এ যে বি বরাবর হস্তান্তর করছে, এই হস্তান্তরটা কি বৈধ হয়েছে?
না, তার তো হস্তান্তর করার কোনো অধিকার নাই, নাকি ভাই? আচ্ছা, এখন ভাবি উত্তরাধিকারী সি, ভাবি উত্তরাধিকারী মানে হলো ওই লোকের ভাই। এখন সে কিন্তু এখন মালিক হয় নাই, কিন্তু বিধবা মারা গেলে, তার ভাবি বৌদি মারা গেলে মালিক হবে কে? সে। এখন বৌদি, সে তো জানতেছে যে বৌদির তো হস্তান্তর করার কোনো অধিকার নাই, কিন্তু সে তো হস্তান্তর করে ফেলছে। তাহলে সি, এ ও বি এর বিরুদ্ধে কি মামলা করবে? এই জায়গায় দখল পুনরুদ্ধার লিখছে, ঘোষণামূলক লিখছে, নিষেধাজ্ঞা বলছে, দলিল সংশোধন বলছে। উত্তর অ্যাকচুয়ালি ঘোষণামূলক হবে না, উত্তর হবে নিষেধাজ্ঞা। উত্তর হবে কি? নিষেধাজ্ঞা। কারণ আমি আপনার সূত্র দিই, শুনেন। আমরা জানি ঘোষণামূলক মামলা করতে হলে অলরেডি আপনার অধিকার থাকা লাগবে। তা ওই ভাবি উত্তর দিকে সি কি এখনো মালিক হয়েছে? না, সে মালিক হবে ভবিষ্যতে, কিন্তু এখনো মালিক হয়েছে হয় নাই। সো এই জায়গা ঘোষণামূলক মামলা করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই জায়গা সে নিষেধাজ্ঞা। যদি এই জায়গা যদি হস্তান্তর করে ফেলে, তাহলে সি মামলা করবে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আর যদি হস্তান্তরের উদ্যোগ নেয়, তাহলে মামলা করবে কি? স্থায়ী নিষেধাজ্ঞা। বোঝা গেল? তাহলে এই আইন পাঠে যে উত্তর আছে, এই উত্তর কি? ভুল। এই জায়গা উত্তর হবে কি? নিষেধাজ্ঞা। আশা করি বুঝতে পারছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা জানার জন্য এখান থেকে প্রশ্নটা উদ্ভব হয়েছে আর কি স্যার। কি জানতে চাই বলেন। স্যার জীবন সত্ত্বে উনি যদি ওনার স্বামীর ঋণ মওকুফের জন্য বা ঋণ পরিশোধের জন্য কোনো সম্পত্তি হস্তান্তর করার প্রয়োজন হয় হিন্দু আইনে, তো স্ত্রী যদি ওই হ্যাঁ, স্বামীর ঋণ মওকুফ পরিশোধের জন্য কোনো হ্যাঁ, সম্পত্তি হ্যাঁ, হ্যাঁ, হস্তান্তর সেক্ষেত্রে পারবে, সেক্ষেত্রে পারবে ভাই, বিশেষ পরিস্থিতিতে পারবে। কিন্তু আপনার এই প্রশ্নে কি বিশেষ পরিস্থিতির কথা বলছে? বলে নাই। না না স্যার, ওইটা থেকে এটার উদ্ভব হয়েছে আর কি আমার মধ্যে, আমি ওইটা বলছি স্যার। জি, 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 ঠিক আছে। হ্যাঁ, আজাদ জি সাহেব স্যার। কি প্রশ্ন করলেন বলেন। আমার কাছে 1272 নাই, আপনি পড়েন। ওনার দেন, এটা দেন। শুধুমাত্র ডিগ্রি দ্বারা মোকদ্দমার শুনানি এবং মামলার গুণাগুণের ভিত্তিতে শুধুমাত্র ডিগ্রি দ্বারা যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, উক্ত নিষেধাজ্ঞাকে ড্যাশ বলে স্যার। হ্যাঁ, কি বলে? উত্তর লেখছে স্যার, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা। হ্যাঁ, উত্তর আছে অস্থায়ী নিষেধাজ্ঞা। আচ্ছা, আপনার বইখান দেন আগে, আপনি ঠিক পড়তেছেন কিনা আমি একবার দেখে নিই, দেন। কয় নাম্বার বলছেন? না, এই উত্তর সঠিক না, এটা ভুল উত্তর। দেখেন, আমরা পড়াই ফিরি, আসেন 55 ধারা বের করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আপনার কি কোশ্চেন আছে বলেন, দ্রুত বলেন। স্যার স্যার যে 1202 পৃষ্ঠা আমি প্রশ্নটা পড়তেছি স্যার, শোনেন। ক ক্ষয়ের সাথে এই মর্মে চুক্তি করে যে ক তার ব্যবসায় ব্যবহৃত হয় এমন নির্দিষ্ট ধরনের পণ্য ক্ষয়ের কারখানা হতে ক্রয় করবে, অন্য কোনো স্থান হতে না। এই ক্ষেত্রে স্যার উত্তর আছে দেয়া এখানে যে পণ্য সরবরাহ করতে আদালতে খকে বাধ্য করতে পারে না। আর খ আছে ক্ষয়ের কারখানা হতে পণ্য ক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। উত্তর হলো ক এবং খ উভয়ই সঠিক। তো এটা হলো ধারা 22। ধারা 22-এর ক নাম্বারটা স্যার এখন আপনি হলো বুঝেন নাই কোথায়? এটা স্যার আমি স্যার বুঝি নাই স্যার, এই কোশ্চেনটাই পুরাটা আমি আনসার যে দুইটা স্যার, এটা আমি 22 ধারায় তো এরকম কিছু আমার কাছে মনে হচ্ছে না যে 22 ধারায় যে এই যে আনফেয়ার অ্যাডভান্টেজ, হার্ডশিপ স্যার এগুলো আছে, কিন্তু এটার সাথে স্যার কম্পেয়ার করতে পারছি না, আমি ভুলাই ফেলছি মনে হয় স্যার, বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, আপনারে বোঝাই দিবানি, আপাতত আমরা 55 ধারা পড়ি। তারপরে ক্লাস শেষে আপনার বোঝাবানি, আপাতত এটা শেষ করি। দেখেন, পড়তেছি নিষেধাজ্ঞা আর আপনি পড়ে আছেন 22 ধারায়। আচ্ছা, যাই হোক, বোঝাবো, সমস্যা নাই। স্যার ক্লাস পোস্টে শেষে শেষ আপনাকে শেষ বোঝাবো, করে কথা ফেলছি তো স্যার, না শেষ করে ফেলছি তো স্যার, এটা নাকি ওকে, পেছনের ওকে, দিকে ওকে, পড়তে ওকে, যাই তো ওকে, এই হলো আর কি। ওকে। স্পিকারের মতো থামাই দিলাম। আসেন আমরা ধারা 55 বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ম্যান্ডেটরি ইনজাংশন, এটা একটু শেষ করি আমরা, তারপর যার যত প্রশ্ন আছে আমি সলভ করে দিব। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো যে যখন অলরেডি কোনো ঘটনা ঘটে গেছে সেটারে পূর্বের অবস্থায় ফিরে আনার জন্য কি নিষেধাজ্ঞা মঞ্জুর করে? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করে। এই যে দেখেন, কোনো কাজ করতে কোনো ব্যক্তির যে বাধ্যবাধকতা আছে, তাকে উক্ত বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে বিরত রাখতে যদি কোনো নির্দিষ্ট কাজ করতে বাধ্য করার প্রয়োজন হয়, তখন আদালত উক্ত ব্যক্তিকে কোনো কাজ করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে।
বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করা বা না করা আদালতের কি ক্ষমতা? ক্ষমতা। তাহলে স্থায়ী বা চিরস্থায়ীর ক্ষেত্রে নিষেধ করে, আর বাধ্যতামূলকের ক্ষেত্রে ওই কাজ করতে তারে বাধ্য করে। তাহলে তামাদি মেয়াদ দেখেন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা দায়ের তামাদি মেয়াদ কতদিন? 6 বছর। এবং এটা ওই তামাদি আইন 1908 এর প্রথম শিডিউলের কত অনুচ্ছেদ? 120। 100 কত ভাই? 20। এখন কোর্ট ফি দেখেন, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। কোর্ট ফি কত? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। তো এখানে শুনেন, আপনি যদি যোগ বিয়োগ জানেন, তাহলে আপনার কি কতর সাথে কত যোগ করলে এটা কি মুখস্থ করা লাগবে? না, তাহলে যতর সাথে যতই দেখ, আমি তো দিলে কি পারবো। তাহলে আপনি যদি মূল জিনিস বুঝেন, প্রশ্ন যেভাবেই হোক, ওই যে একটু আগে যে উদাহরণটা দিলাম যে হিন্দু বিধবা সম্পত্তি হস্তান্তর করছে, এই প্রশ্নটা যদি এরকম হতো, ধরেন আরো আপডেটেড হয়েছে যে হস্তান্তর করে ফেলছে, ও অপশনে আছে স্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, তখন কি হতো? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আর অপশনে যদি এরকম প্রশ্ন যদি এরকম থাকতো যে হস্তান্তরের করার উদ্যোগ নিচ্ছে, তাহলে হতো কি? স্থায়ী নিষেধাজ্ঞা। বুঝছেন? এখন কেউ যদি মুখস্থ করেন, উত্তর এটা না বুঝে মুখস্থ করলেন নিষেধাজ্ঞা, কিন্তু প্রশ্ন তো সামনে আরো আপডেটেড হবে। তাহলে আপনার এই জিনিসগুলো কি করতে হবে? বুঝতে হবে। আচ্ছা বলেন তো, এরকম এ জায়গায় উদাহরণই আছে এরকম যে আপনি, আপনার বাসার পাশে একটা ইট ভাটা আছে, এখন ইট ভাটা থেকে এমন পরিমাণের ধোঁয়া আসে যে আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। ইট ভাটা নতুন দিছে, আপনি ওর আগে থেকেই ওই জায়গা আছেন, এখন আপনি কি নিষেধাজ্ঞা চাইবেন বলেন? বাধ্যতামূলক নাকি স্থায়ী? অলরেডি কিন্তু আপনারে 10-12 দিন মানে ইয়া করছে, মানে সমস্যা করছে, কি চাইবেন বলেন? বাধ্যতামূলক। অ্যাকচুয়ালি স্থায়ী, চিরস্থায়ী। কারণ আপনি যদি বললেন স্যার এই জায়গায় তো ঘটনা ঘটে গেছে, হ্যাঁ ঘটনা ঘটছে, কিন্তু সামনেও তো আরো ঘটতেছে, ধোয়া তো থেমে যায় নাই। দেয়াল দিয়ে যদি থেমে যেত, তাহলে আমি চাইতাম কি? বাধ্যতামূলক। কিন্তু ধোয়া তো সমস্যা করছে, কিন্তু সামনে তো আবার আরো আসতেছে, এই কারণে আমি চাইবো কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। বুঝতে পারছেন? কিন্তু মাথায় প্রথমে আসবে বাধ্যতামূলক, যে ওই যে ধোয়া আমার তো ক্ষতি করছে, কিন্তু পরবর্তীতে ধোয়া তো রেগুলার আমার আসতেছে। ধন্যবাদ। তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কোর্ট ফি কত? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। ধন্যবাদ। সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন আছে এগুলো কষ্ট করে পড়ে ফেলেন, বিশেষ করে 9 নাম্বার। 10, আমি এই প্রশ্নগুলো একটু পড়ি। নির্মলে 10 নাম্বার প্রশ্ন পড়েন, উকিল হিসেবে এটা পাইছেন? পড়েন, জোরে পড়েন। উকিল হিসাবে নিয়োগকালীন সময় এ এর নিকট তার মক্কেল বি এর কিছু কাগজপত্র এর দখলে চলে আসে। এ উক্ত কাগজপত্র জনসম্মুখে প্রকাশ করার হুমকি প্রদান করে। গোল্ডেন এই জায়গা হুমকি প্রদান করে। উক্ত কাগজপত্র প্রকাশ করা হতে এ কে বিরত রাখতে বি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পেতে পারে? কোন ধারায় বলেন? স্যার তাহলে 54 ধারা। কারণ তারে কেবল হুমকি প্রদান করছে। বুঝছেন? 11 পড়েন, 11 বিবিআই। ক ধোয়া দিয়ে বাতাসকে আবার বলেন ক। ক ধোয়া দিয়ে বাতাসকে এতটা দূষিত করে যে পার্শ্ববর্তী বাড়িতে ব্যবসা করেছে। খ ও গ এর দৈনন্দিন আরাম আয়েসে উল্লেখযোগ্যভাবে বিঘ্ন সৃষ্টি করে। উক্ত দূষণ প্রতিরোধের উদ্দেশ্যে খ ও গ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় মোকদ্দমা দায়ের করবে? তো স্থায়ী নিষেধাজ্ঞা স্যার। হ্যাঁ, কেন স্থায়ী নিষেধাজ্ঞা বলেন? ওই ধোয়া বাতাসকে এতটা দূষিত করে যে দৈনন্দিন কাজকর্ম পারতেছে না। এখন আপনার যদি উত্তর হয় স্যার ধোয়া তো দূষিত করে ফেলছে, তাহলে বাধ্যতামূলক কেন না? সামনে তো আবার এই জায়গায় বাধ্যতামূলক যদিও অপশনে নাই, অপশনে থাকলেও উত্তর হতো না। কেন না? কারণ ধোয়া তো দূষিত করছে, আরো ধোয়া আসতেছে। 12 পড়েন, 12। এ বি এবং সি অবিভক্ত হিন্দু পরিবারের সদস্য। কেটে দেন, বিভক্ত হয়ে গেছে, ভয় আকার কাটে। অবিভক্ত মানে জয়েন্ট ফ্যামিলি, একসাথে না থাকলে সমস্যা নাই, শুনেন, থাকার দরকার নাই। পরিবারের সদস্য
এ পারিবারিক সম্পত্তিতে বাড়ন্ত গাছ কেটে ফেলেছে হুম এবং বাড়ির কিছু অংশ ধ্বংস করার হুমকি দিয়েছে। ধ্বংস না ধ্বংস, ধ্বংস। ধ্বংস হ্যাঁ পড়েন। ধ্বংস করার হুমকি দিয়েছে এবং কিছু গৃহ সরঞ্জাম বিক্রয় করার হুমকি দিয়েছে। আন্ডারলাইন কেন? হুমকি দিছে, কি দিছে? হুমকি। হুমকি। একে এমন কার্য করা হতে বিরত রাখতে নিম্নলিখিত কোনটি সঠিক প্রতিকার? কোনটা বলেন? স্যার, চিরস্থায়ী দেখুন, নিষেধাজ্ঞা। হুমকি দিয়েছে, স্থায়ী হুমকি। নিষেধাজ্ঞা। বুঝছেন? জি তাহলে এই জায়গা 13, 9 এরকম যা আছে সব ইম্পর্টেন্ট পড়ে ফেলবেন। যার বইতে নাই, আপনার এমন কিছু নাই যে আপনার কিডনি একটা নাই এরকম চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। আমি তো শিখাই দিলাম যা জানলেন। আর তারপরেও যদি মনের মধ্যে খুঁতখুঁতায়, তাহলে এই যে যাদের বইটা আছে এই 2-3টে পেজ ফটোকপি করে নেবেন। আর আমিই দিতাম, কিন্তু এখন আর আমি এত ভালো নাই। দেখেন, আমরা পড়া শুরু করি। যে ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান বা নামঞ্জুর করা হয়, ইনজাংশন হোয়েন রিফিউজড, ধারা 56, 3টা স্টার দেন, বিবিআই। তো এই জায়গা মাঝখানে দেখেন, মানে আপনি নিষেধাজ্ঞা চাইছেন কিন্তু আদালত আপনার নিষেধাজ্ঞা দিবে না। ঠিক আছে? আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইছেন, আপনারে দিবে 54 ধারায় কয়টা ক্ষেত্রে? 5টা। আপনি নিষেধাজ্ঞা চেয়েছেন, যে কোনো নিষেধাজ্ঞা, কিন্তু আদালত আপনার নিষেধাজ্ঞা দিবে না, কয়টা ক্ষেত্রে? 11টা। এই যে গোল্ডেন 11টা। 56 ধারায় কয়টা ক্ষেত্রে? 11টা। তো এই জায়গা বিস্তারিত করবো না, জাস্ট এই যে 11টা পয়েন্ট আমি ব্যাখ্যা দিচ্ছি। কতে আসেন, ক পাইছেন? এখতিয়ার সম্পন্ন আদালতে বিচারাধীন কোন বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য, এটা আন্ডারলাইন করেন, বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য কোন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। কিন্তু এই ধারার অধীন বিচারিক কার্যক্রমের পুনঃপৌনিকতা রোধ করার জন্য, বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। এই কথার অর্থ কি? সহকারী জজ আদালতে একটা মামলার বিচার হচ্ছে, এখন আপনি ওই বিচারে থামানোর জন্য আপনি আর একটা নিষেধাজ্ঞার মামলা করছেন যে ওই বিচার যাতে না হয়। দুইটাই সহকারী জজ আদালত, দুইটাই সমএখতিয়ার সম্পন্ন আদালত। এই যে বিচার স্থগিত চাওয়ার জন্য আপনি নিষেধাজ্ঞা চাইতে পারবেন না। বুঝতে পেরেছেন? কিন্তু পুনঃপৌনিকতা রোধ করার জন্য, পুনঃপৌনিকতা মানে হলো যে রেস সাবজুডিস, একই বিষয় নিয়ে যদি একাধিক মামলা চলে তাহলে আবার নিষেধাজ্ঞা চাওয়া যেতে পারে। যেহেতু অলরেডি একটা বিচার হচ্ছে, তো একই বিষয় নিয়ে একাধিক মামলা হলে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, কিন্তু মামলা একটাই চলতেছে, ওইটা যাতে বিচার না হয় এই জন্য নিষেধাজ্ঞা চাওয়া যাবে না। খ দেখেন, খ, যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে সে আদালতের গোল দিবেন অধীনস্থ আদালত ছাড়া অন্য কোনো আদালতের কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে যায় না। যেমন দেখেন, দেওয়ানি আদালত কর্তৃক মঞ্জুরকৃত কোনো নিষেধাজ্ঞা হাইকোর্টে কোনো কোম্পানি বিলোপ সাধনের বিচারাধীন কার্যক্রমে প্রভাবিত করে না। আপনি দেওয়ানি আদালতে মামলা চাইছেন, হাইকোর্টে মামলা চলতেছে, সেটার নিষেধাজ্ঞা চাওয়ার জন্য, মানে আপনি হাইকোর্ট তো দেওয়ানি আদালতের অধীনস্থ না, সো আপনি দেওয়ানি আদালতের নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের কোনো কাজ আপনি থামাইতে পারবেন না, কারণ হাইকোর্ট দেওয়ানি আদালতের অধীনস্থ না। আবার এখানে আন্ডারলাইন করেন, সমান এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে বিচারাধীন কোনো মোকদ্দমা স্থগিত করার একে অপরের নাই। এক সহকারী জজ আদালত আর এক সহকারী জজের মামলারে থামাতে পারবে না। 3 নম্বর, গ, কোন ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আপনি চাচ্ছেন যে ফেরদৌস যাতে জীবনে আমার বিরুদ্ধে দেওয়ানি মামলা না করে, ফেরদৌস যাতে জীবনে মামলা করতে না পারে, এই জন্য আমি আগে ভাগে নিষেধাজ্ঞা চাইছি। এটা এই ধরনের নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করবে না, কারণ মামলা করা সকলের একটা অধিকার। 4 নাম্বার, সরকারের কোনো বিভাগের, আন্ডারলাইন করেন, সরকারি কর্তব্য বা বিদেশি সরকারের কোনো গোল দিবেন সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। আপনাদের পড়াইছিলাম মেট্রো রেলের কাজ চলতেছে, যে জায়গায় যে কাজ আমি নিষেধাজ্ঞা চাইলে জনসাধারণের ব্যাঘাত ঘটতে পারে বা সরকারের কাজে ব্যাঘাত ঘটতে পারে, সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিবে না।
অর্থাৎ সরকারি কোনো কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিবে না। সরকারি বিভাগে নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে আদালত অবশ্যই বিবেচনা করবে যে সেটা সরকারি কাজকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে কিনা। উমা দেখেন, কোন ফৌজদারি কার্যধারা স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আদালতে বিচার হচ্ছে হত্যা মামলার, আর আপনি দেওয়ানি মামলায় এসে করছেন যে ওই জজ কোর্টের মামলা, যারা জজের মামলা নিষেধাজ্ঞা চাচ্ছেন যে ওই মামলার বিচার যাতে না হয়। তাহলে দেওয়ানি মামলা করে ফৌজদারি মামলা স্থগিত করা যাবে না। ভিভিআই দেখেন, যে চুক্তির কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না এরূপ কোন চুক্তিভঙ্গ নিরোধের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। মানে যে জায়গা 12 ধারা ডিক্রি দেওয়া যায় না সে জায়গা নিষেধাজ্ঞাও দিবে না। ব্র্যাকেটে লেখেন ব্যতিক্রম 57 ধারা, চয়ের পাশে লেখেন ব্যতিক্রম 57 ধারা, চয়ের পাশে লিখবেন ব্যতিক্রম 57 ধারা। দেখেন, যেখানে 12 ধারা ডিক্রি দেওয়া যায় না সেখানে নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না, তবে একটা ক্ষেত্রে যাবে, সেই ধারাটা কত? 57 ধারা। তাহলে 56 চয়ের ব্যতিক্রম কোনটা? 57। সেটা আমরা পরে ব্যাখ্যা করব। তারপরটা দেখেন, উৎপাতের অজুহাতে এমন কোন কাজ প্রতিরোধ করার জন্য যা যুক্তিসঙ্গতভাবে সুস্পষ্ট নয় যে উৎপাতের পর্যায়ে পড়বে। আন্ডারলাইন করেন, যুক্তিসঙ্গতভাবে সুস্পষ্ট নয় যে উৎপাতের পর্যায়ে পড়বে। ভাই উৎপাত কি? উৎপাত হলো পাবলিক নিউইসেন্স। লাউড স্পিকারে গান দিনের পর দিন বাজাচ্ছে, রাস্তা দখল করে কনস্ট্রাকশন কাজ করতেছে, খাল দখল করে দোকানপাট দিছে, আপনি কুকুর পালন করেন, প্রায় কুকুরে কামড়ায়, এগুলা হলো উৎপাত। বুঝছেন? এখন উৎপাতের জন্য আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন, কিন্তু যেটা সুস্পষ্টভাবে উৎপাত না সেটা আপনি নিষেধাজ্ঞা চাইতে পারবেন না। একজন লোক কেবল একটা কুকুর কিনছে, কুকুর ছোট পালন করে, এখন আপনি যে নিষেধাজ্ঞা চাইছেন ও যাতে কুকুর পালন করতে না পারে, উৎপাত। ওই কুকুর তো এখনো কামড়ানো শুরু করে নাই। বুঝছেন? এটা এখনো সুস্পষ্টভাবে কি হয় নাই? উৎপাত হয় নাই। ওই যে বিবাহ অনুষ্ঠান, একদিন রাতের বেলা একটু গান বাজনা করছে, আশেপাশের লোকজন ঘুমাইতে পারে না, যাই নিষেধাজ্ঞার মামলা করছেন। এখন ও তো বিয়ের 2 দিনই গান বাজনা চালাবে, ও তো রেগুলার এই কাজ করবে না। এটা সুস্পষ্টভাবে কি না? উৎপাত না। দেখেন, একটি ক্রমাগত লঙ্ঘন রোধ করার জন্য যে ক্ষেত্রে বাদীর মৌন সম্মতি আছে। আন্ডারলাইন করেন ক্রমাগত লঙ্ঘন আর গোল দেন বাদীর মৌন সম্মতি। মৌন সম্মতি হলো মানে আপনি যেটা মনে মনে মেনে নিছেন, এখন হঠাৎ করে নিষেধাজ্ঞা চাইছেন। কিভাবে? আপনি দেখতেছেন যে আপনার বাড়ির পাশে ওই যে লোক কুকুর পালে, এই কুকুর তো হঠাৎ করে সে পালে না, সে কুকুর দীর্ঘদিন ধরে পালন করতেছে এবং এই কুকুরে মাঝে মধ্যে 2-1 কামড় 2-1 জন দিছে, কিন্তু এমন না যে রেগুলার এই ব্যাপারটা। এখন আপনি এটা মেনে নিয়েই আসছেন, 2 বছর পর নিষেধাজ্ঞা চাইছেন, তখন উনি বলবে যে আমার কুকুর যখন আমি পালন করি তখন থেকে তো উনি নিষেধাজ্ঞা চাই নাই, মানে এই ব্যাপারটা উনি কি মেনে নিছেন। এভাবে বলা যায় যে ধরেন আমাদের যে কনস্ট্রাকশন যে কাজ হয়, দেখা যাচ্ছে যে তার জায়গায় নাই, রাস্তায় জিনিসপত্রগুলা রাখছে। এখন যদি রাস্তায় যখন রাখছে, আপনি দিনের পর দিন 5-6 মাস রাখছে, আপনি কিছু বলেন না, এখন হঠাৎ করে নিষেধাজ্ঞা চাইলে হবে না। যখন সে রাখতেছিল ওই মুহূর্তে আপনার চাওয়ার কি নিষেধাজ্ঞা দরকার ছিল, কিন্তু আপনি তো এটা আস্তে আস্তে কি করছেন? মেনে নিছেন। তাহলে এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাওয়া যাবে না। ট্রাস্ট ভঙ্গের মকদ্দমা ব্যতীত, আন্ডারলাইন করেন, ট্রাস্ট ভঙ্গের মকদ্দমা ব্যতীত অন্য কোন সাধারণ কাজ, ট্রাস্ট ভঙ্গের মকদ্দমা ব্যতীত, এটা গোল দেন, গোল দিয়ে 3টে স্টার দেন। ট্রাস্ট ভঙ্গের মকদ্দমা ব্যতীত অন্য কোন সাধারণ কার্যক্রমের মাধ্যমে গোল দিবেন সম পরিমাণ ফলপ্রসূ প্রতিকার নিশ্চিতভাবে পাওয়া যায়। খুবই জটিল কথা,
বাট বুঝাইলে বুঝবেন। বলছে যে ভাই নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আদালত দেখবে যে আপনার আর কোনো প্রতিকার আছে কিনা। যদি দেখে অর্থ দ্বারা আপনার প্রতিকার হচ্ছে, তাহলে জীবনও আপনার নিষেধাজ্ঞা দিবে না। যদি অন্য কোনো প্রতিকার থাকে তাহলে নিষেধাজ্ঞা দিবে না। নিষেধাজ্ঞা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমার দেখাইতে হবে যে আমার অন্য কোনো প্রতিকার নাই। এইটুকু বুঝতেন? কিন্তু এক ধরনের মামলায় অন্য প্রতিকার থাকলেও নিষেধাজ্ঞা পাওয়ার অধিকার আছে, সেটা হলো ট্রাস্ট ভঙ্গের মামলা। ট্রাস্ট ভঙ্গের মামলা, ট্রাস্ট ভঙ্গের মামলা মানে হলো যে ট্রাস্টি যে জায়গায় দুর্নীতি করছে, ট্রাস্টি যে জায়গায় দুর্নীতি করছে সেই জায়গায় ট্রাস্টির বিরুদ্ধে আমি মামলা করতে পারবো এবং নিষেধাজ্ঞা চাইতে পারবো সে যাতে এই কাজ না করে। এই জায়গা আবার অন্য প্রতিকার থাকলেও নিষেধাজ্ঞা চাওয়া যাবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি অন্য প্রতিকার থাকে তাহলে নিষেধাজ্ঞা চাওয়া যাবে না। তাহলে এখান থেকে আমার প্রশ্নটা কিভাবে হতে পারে? পরীক্ষায় প্রশ্ন আসবে যে আপনার সমপরিমাণ সমফলপ্রদ প্রতিকার থাকলে নিষেধাজ্ঞা চাওয়া যাবে না, কিন্তু এটার ব্যতিক্রম কোন মামলা? ট্রাস্ট ভঙ্গের মামলা। ট্রাস্ট ভঙ্গের মামলা, বুঝছেন? 12 ধারার ডিক্রি যে জায়গা দেওয়া যায় না সে জায়গা নিষেধাজ্ঞাও দেওয়া যায় না। ব্যতিক্রম কত ধারা? 57 ধারা। তাহলে এই পয়েন্টটাও ভিভিআই। যখন আবেদনকারী বা তার প্রতিনিধির আচরণ এমন হয় যে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে, মানে আপনি এমন একটা নিষেধাজ্ঞা চাচ্ছেন যাতে অন্য কেউ লোক আদালতের সাহায্য চাইতে না পারে, এরকম করা যাবে না। সর্বশেষ দেখেন, যে ক্ষেত্রে মকদ্দমার বিষয়বস্তুতে বাদীর কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। বেদখলের হুমকি দিছে নির্মল রে ফেরদৌস, মামলা করছে মিলন সাহেব। এ জায়গা মিলন কি মানে হুমকি দিছে বা মিলন বাদীও না, এই জায়গা তো তার কোনো স্বার্থ নাই। সো এই জায়গা সে নিষেধাজ্ঞা চাইলে তারা দিবে না, বলবে যে তোমার তো জায়গায় কোনো স্বার্থ নাই, তোমারও তো হুমকি দেয় নাই, আর যারে হুমকি দিছে তুমি তো ওই সম্পত্তির মালিকও না। সো যে জায়গায় ব্যক্তিগত স্বার্থ নাই সে জায়গায় নিষেধাজ্ঞা দিবে না। এখন আপনার কাছে যারা জটিল মনে হচ্ছে, আপনার এই 11টা সিরিয়ালি মনে রাখার দরকার নাই, মুখস্থ করারও দরকার নাই। আপনার কাজ হলো বারবার রিডিং পড়া, আর পড়তে ইচ্ছা না করলে রেকর্ডিং বারবার শুনবেন। তাহলে 56 ধারায় নিষেধাজ্ঞা দিবে না কয়টা ক্ষেত্রে? 11টা ক্ষেত্রে। বারবার রিডিং পড়ার পর যখন অপশন 4টে চোখের সামনে আসবে এমনি মনে পড়বে যে এইটা উত্তর না এইটা উত্তর। তো এখানে আপনি এতটাই মনে রাখেন, বিগত বছরের প্রশ্ন দেখেন, নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্র সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে? কত ধারা? 56 ধারা। যে সকল ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা প্রার্থনা নামঞ্জুর করতে পারে সেগুলো 1877 কোন ধারায় উল্লেখ করছে? কত ধারা? 56 ধারা। কয়টি ক্ষেত্রে? 11টি ক্ষেত্রে। সেলফ প্র্যাকটিসে যা যা আছে কষ্ট করে পড়ে ফেলেন, সব গুরুত্বপূর্ণ। আমরা চলে এসেছি 57 ধারা, সর্বশেষ ধারা, নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা। এটা কত ধারার ব্যতিক্রম বলেন? 56 এর ব্যতিক্রম। 56 এর ব্যতিক্রম। 56 কি আছে? ভাই কথা হলো যে যে জায়গায় 12 ধারার ডিগ্রি দেওয়া যাবে না সেই জায়গায় নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, এটা তোমরা জানি। কিন্তু এর ব্যতিক্রম কোনটা? 57 ধারা। এখন 57 ধারার কাহিনী শুনেন। সেটা হলো যে 57 ধারায় বলছে চুক্তির নেতিবাচক অংশ পালনের নিষেধাজ্ঞা। মানে কোন চুক্তিতে যদি দুইটা শর্ত থাকে, একটা হলো হ্যাঁ সূচক আর একটা হলো না সূচক, তাহলে আদালত হ্যাঁ সূচক অংশ পালনে বাধ্য করতে না পারলেও না সূচক অংশ পালনে বাধ্য করার জন্য নিষেধাজ্ঞা দিতে পারে। কিভাবে? একটু ব্যাখ্যা দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই দেখেন, এইভাবে চিন্তা করেন যে একটা চুক্তিতে আছে যে একজন শিল্পী তিনি বৈশাখী চ্যানেলে 6 মাস গান করবেন এবং এই সময় অন্য কোনো চ্যানেলে তিনি গান করবেন না। তাহলে এই চুক্তির দুইটা অংশ, একটা হলো 6 মাস গান করবেন, এটা হলো হ্যাঁ সূচক, আর একটা হলো এই 6 মাস উনি অন্য কোনো কোথাও গান করবেন না, এটা কি না সূচক। এটুকু বুঝেন কিনা? এখন
1 মাস গান গাওয়ার পরে তিনি বলতেছে যে আপনার চ্যানেলে আমি আর কোনো গান করব না, তাহলে মামলা করবে কে? চ্যানেল কর্তৃপক্ষ। চ্যানেল কর্তৃপক্ষ তারে কি গান গাইতে বাধ্য করতে পারবে কিনা বলে? কেন পারবে না? কারণ এটা তার ব্যক্তিগত যোগ্যতা। সে বলবে যে 21 ধারায় আছে, এটা আমার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর, আমি এই জায়গা গান গাইবো, বুঝছেন? তাহলে তারে বাধ্য করতে পারবে না। কিন্তু তারে সে যাতে অন্য কোথাও গান গাইতে না পারে, আমার গান গায়ও না ঠিক আছে, কিন্তু এই সময় যাতে অন্য কোথাও গান গাইতে না পারো এই মর্মে নিষেধাজ্ঞা চাইতে পারে। এটা হলো 57 ধারা। মানে চুক্তির এক অংশ পালনে বাধ্য করতে না পারলেও না সূচক অংশ, যে অন্য কোথাও গান গাইবো না, এটা পালনে তারে বাধ্য করার জন্য নিষেধাজ্ঞা দিতে পারে। তাহলে একটু আগে বললাম যে 12 ধারার ডিক্রি দেওয়া না গেলে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। তাহলে এই জায়গা তো ওই যে তারে বাধ্য করতে পারতেছে না, 12 ধারার ডিক্রি দিতে পারতেছে না, কিন্তু পরের অংশ পালনে এবার কি নিষেধাজ্ঞা দিতে পারে। তাহলে 56 চয়ের উল্টা কোনটা? 57। বুঝছেন? চুক্তির না সূচক অংশ পালনের জন্য নিষেধাজ্ঞা। এই যে দেখেন করি, সুনির্দিষ্ট প্রতিজ্ঞায়নের 57 ধারায় আদালত আন্ডারলাইন করে নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। সুনির্দিষ্ট প্রতিজ্ঞার আইন 1877-এর আন্ডারলাইন করেন 57 ধারা প্রকৃতপক্ষে 56 চ অনুচ্ছেদের একটি ব্যতিক্রম। 56 চ অনুচ্ছেদে বিধান করা হয়েছে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না এমন কোন চুক্তির শর্তভঙ্গ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। 56 চ ধারা অনুসারে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না এমন কোন চুক্তির শর্তভঙ্গ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা না গেলেও 57 ধারা অনুসারে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। যদি চুক্তির পক্ষগণ মূল্যের বিনিময়ে সম্মত হয় যে কোনো নির্দিষ্ট কার্য করবে না, সেই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞার মাধ্যমে আদেশ দিতে পারে যে চুক্তির পক্ষগণ এমন কার্যটি করবে না বা করা হতে কি থাকবে, বিরত থাকবে। সো এটা না পড়লেও হয়, যেটা আমরা শর্ত সমূহ দেখেন। 57 ধারার অপরিহার্য উপাদান হলো এই যে চুক্তিতে গোল দিবেন 2টি সম্মতি থাকবে। কয়টা? 2টা। কোন কার্য করার আন্ডারলাইন করেন ইতিবাচক সম্মতি, এটারে কি বলে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ কি? হ্যাঁ সূচক বা ইতিবাচক। এবং কোন কার্য না করার ব্যক্ত বা অব্যক্ত সম্মতি, এটা বললেন ব্যক্ত বা ব্যক্ত, ব্যক্ত অথবা কি অব্যক্ত না সূচক সম্মতি থাকতে হবে। এবং না সূচক সম্মতিটি চুক্তির অবশিষ্ট অংশতে অবশ্যই কি হতে হবে? পৃথকযোগ্য হতে হবে। এবং আবেদনকারী অবশ্যই চুক্তিতে তার দায়িত্ব সম্পূর্ণভাবে প্রতিপালন করেছে। অর্থাৎ এই জায়গা যিনি মামলা করছে তার কোনো ত্রুটি এখানে নাই। বৈশাখী ওই যে চ্যানেল কর্তৃপক্ষ তারা টাকা পয়সা তারা ঠিকঠাক মতো দিছে, বাট তারপরেও গান গাইতে রাজি হচ্ছে না। এই ক্ষেত্রে আদালত হ্যাঁ সূচক সম্মতি সুনির্দিষ্ট বলবৎ করতে বাধ্য করতে না পারলেও না সূচক সম্মতি পালনে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবে। তো আমরা একটা উদাহরণ পড়লে পরিষ্কার হয়ে যাবে। দেখেন, এ বিয়ের সাথে এই মর্মে চুক্তি করে যে সে 12 মাসের জন্য বিয়ের থিয়েটারে গান গাইবে এবং অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করবে না। এখানে ইতিবাচক সম্মতি হলো এ 12 মাসের জন্য বিয়ের থিয়েটারে গান গাইবে এবং না সূচক সম্মতি হলো এ অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করবে না। এক্ষেত্রে আদালত এ কে বিয়ের থিয়েটারে গান গাইতে বাধ্য করার জন্য চুক্তির সুনির্দিষ্ট বলবৎ করার ডিক্রি দিতে পারে না, কিন্তু এ যেন অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন না করতে পারে বা তাকে গান গাওয়া হতে বিরত রাখতে নিষেধাজ্ঞা দিতে পারে। সুতরাং এই চুক্তির সুনির্দিষ্ট বলবৎ করার জন্য বি ডিক্রি পাওয়ার অধিকারী না, কিন্তু এ জন্য অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করতে না পারে বা তাকে গান গাওয়া হতে বিরত রাখতে বি নিষেধাজ্ঞা পেতে পারে। বুঝলেন নাই? আমি আপনাদের বললাম যে আগামী বাংলাদেশ বার কাউন্সিল প্রিলি পরীক্ষার আগ পর্যন্ত আমি আপনাদের পড়াবো এবং এই সময় অন্য কোনো ব্যাচ পড়াবো না। হঠাৎ করে আপনাদের বললাম যে আমি আর আপনাদের পড়াবো না। এখন আপনারা মামলা করে আমারে আপনাদের পড়াইতে বাধ্য করতে পারবেন না, কিন্তু এই সময় যাতে আমি অন্য কাউরে না পড়াই এই মর্মে আপনি নিষেধাজ্ঞা পেতে পারেন। কত ধারা? 57। বুঝছেন? তো মামলা কিন্তু 57 ধারায় করে না, মামলা সবসময় কত? 54 অথবা 55। তাহলে আমরা সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের কোন কোন ধারায় মামলা করে দেখেন? 8, 9, 10, 11, 12, 31, 35, 39, 42, 54, 55। ঠিক আছে, এই হলো কথা। যারা মিস করছেন রেকর্ডিং শুনে নিয়েন। আচ্ছা, শুধু 44 ধারায় কিন্তু মামলা করা যায় না, মানে রিসিভার নিয়োগের আবেদন করে মামলা করা যায় না।
তো এই হলো বিগত বছরের প্রশ্ন পড়ে নিয়েন। আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 100 মার্কের পরীক্ষা কবে বলেন? বৃহস্পতিবার বিকেলে 5টায়। আর আমাদের যারা ফর্ম পূরণ করেন নাই, আমার দিয়ে করান বা অন্য জন দিয়ে করাইন, দ্রুত করাই ফেলেন। এটা যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হন, যাদের বকে আছে পরিশোধ করেন। পড়াশোনার মতো করে এটাও সিরিয়াস। আপনার যে আর্থিক সমস্যা নাই, বাংলাদেশ বার কাউন্সিলে বললে শুনবে? টেলিটক কি 4020 টাকার থেকে 1 টাকা কম নিবে? নিবে না। তাহলে যত ঝামেলা খালি আমার সাথে এসে করেন কেন? তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, এই আপনারা যান, ওই যে কে জানি প্রশ্ন বুঝেন নাই, ওনারে বুঝাই দেবো, একটু পরে বুঝাই না, যে দাঁড়ান, আপনি লাইনে থাকেন।